আসলে রেকর্ডিংটা দরকার। আচ্ছা আচ্ছা, সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা। তো আমি একটু আপনাদেরকে এখানে একটা অ্যাকনলেজমেন্টের ব্যাপার বলি। আমি আপনাদেরকে এখানে যে স্লাইডগুলো দেখাবো, এই স্লাইডগুলো আমার বানানো না, বাট আমি যেখান থেকে কালেক্ট করছি তাদেরকে আমাকে মানে ক্রেডিট দিতে হবে। তারা হচ্ছে আপনার বুয়েটের মানে হচ্ছে রোবোটিক্স ল্যাব নামে একটা ল্যাব আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, ওনাদের গত বছরের একটা কোর্স ছিল। তো আমি যখন কোর্স আপনাদের আপনাদের জন্য পাইথনের কোর্সটা ডিজাইন করতেছিলাম, তখন আমি হচ্ছে এই কোর্সটা খুঁজে পাই। খুঁজে পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এই কোর্সটার কন্টেন্ট অনেক রেলেভেন্ট আমাদের সাথে। অ্যান্ড দেন আমি ওনাদের কন্টেন্টগুলো স্টাডি করছি, অ্যান্ড আমার কাছে মনে হয় যথেষ্ট কনসাইজ আকারে দেওয়া। যদি কোনো সময় কোনো কিছু এডিশন বা রিমুভ করা লাগে আমি করব। সো এই আপনারা কি জাস্ট আপনাদেরকে অ্যাকনোলেজমেন্টের জন্য বললাম যে এই জিনিসটা ওনাদের বানানো, আমি ওইখান থেকে অ্যাডাপ্ট করছি। সো দি অরিজিনাল ক্রেডিট গোজ টু দেম। আমি জাস্ট আপনাদেরকে ওইখান থেকে জিনিসগুলো বোঝানো ট্রাই করব, ঠিক আছে? এগুলোকে আমি নিজে থেকে বানাইছি এরকম এইভাবে চিন্তা করা দরকার নাই, এটা জাস্ট হচ্ছে আমি একটা জায়গা থেকে কালেক্ট করছি। ওকে। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস একাডেমিক শ্রেণীর ক্ষেত্রে যে আপনি কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি নেন, তখন চেষ্টা করবেন তাকে প্রপার ক্রেডিটটা দেওয়ার। সেটা যে লেভেলই হোক, একটা পিপিটি হোক, একটা কোড হোক, একটা পেপারে কোনো জিনিস হোক, এটাই আমাদেরকে একাডেমিশিয়ানদের একটা এথিক্যাল প্র্যাকটিসের মধ্যে পড়ে। আচ্ছা, তো আমরা আজকে আমাদের এই কোর্সের সব থেকে ইন্টারেস্টিং পোর্শন মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিংটা স্টার্ট করব। আমি ধরে নিতেছি আমরা যারা এখানে আসি তাদের কারো আমাদের মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং নিয়ে বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। অ্যান্ড আমি চাইও না আপনাদের আইডিয়া থাকুক, আমি সেটা আমাদের এই কোর্সের প্রিরিকুইজিট এটা না, এটা না। জাস্ট আপনারা পাইথনের এনভায়রনমেন্টের সাথে কিছুটা ফ্যামিলিয়ার, দ্যাটস দ্য অনলি নিড। আর কোনো নিড নেই। অ্যান্ড আমি এটাও চাই না যে আপনারা স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স নিয়ে অনেক বেশি জানেন, শুনেন, বোঝেন, অ্যান্ড যার জন্য আপনারা এই কোর্সটা করতে আসেন, ব্যাপারটা সেটাও না। এটা একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স। তো আমি ধরে নিতেছি আমরা সবাই মোরলেস এখানে জিরো, অ্যান্ড আমরা জিরো থেকেই সবাই শিখবো, এবং আমিও শিখবো, কারণ আমিও অনেক আগে শিখছিলাম। আপনাদেরকে শেখানোর জন্য আমার নিজেরও নতুন করে সেগুলো শেখা লাগতেছে। আচ্ছা, সবার আগে মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং এর দুইটা খুবই কমন এক্সাম্পল দিই, যেটা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এখন একদম মানে বুম, মানে একদম হচ্ছে মানে কি বলবো, হট চকলেটের মতো জাস্ট সেল হচ্ছে। একটা হচ্ছে আমাদের স্টেবল ডিফিউশন, যেটা দিয়ে আমরা কোনো প্রম্পট লিখে ইমেজ জেনারেট করি। আর একটা হচ্ছে আমাদের ওয়েল নোন চ্যাট জিপিটি। তো স্টেবল ডিফিউশন বা চ্যাট জিপিটি, এদের এরা হচ্ছে কি, এরা সত্যি কথা বলতে গেলে এরা কিছু মেশিন লার্নিং মডেল। এন্ড এই মেশিন লার্নিং মডেলের এক একটার আসলে টাস্ক ডিফারেন্ট। যেমন স্টেবল ডিফিউশন দিয়ে আমরা কি করতে পারি, আমরা আমাদের ইউজারের রিকোয়েস্ট অনুযায়ী যে কোনো রকমের ইমেজ আমি ক্রিয়েট করতে পারি। তার মানে স্টেবল ডিফিউশন আসলে কি, অনেক বড় একটা ডাটা সেটের উপর ট্রেন। সেই ডাটা সেটের উপর ট্রেনের ক্ষেত্রে আমার ইনপুটগুলো কি ছিল, কোনো একটা প্রম্পট, অ্যান্ড আউটপুট ছিল আমাদের কোনো একটা ইমেজ। ওই রেসপেক্টে আমার মডেলটা সেগুলো লার্ন করছে, অ্যান্ড দেন সেটাকে আমার ইচ্ছা মতো হচ্ছে আমরা ইনপুট দিতে পারি, মানে আমরা আউটপুট পেতে পারি। সেকেন্ড যেটা আমরা খুবই কমনলি ইউজ করি, যেটা চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি তো আসলে একটা মানে পার্টিকুলার নেম। এটাকে যদি আমি বলি, এটা হচ্ছে একটা এলএলএম। এলএলএম মানে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ কেন, অনেক বড় ডাটা সেটের উপর অনেক বড় প্যারামিটার নিয়ে মডেলগুলো ডিক্লেয়ার বা ডিফাইন করা হয়। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মডেল কেন, কজ আমরা আসলে বেসিক্যালি ন্যাচারালি কোনো একটা ইউজারের রিকোয়েস্টটাকে বোঝার ট্রাই করি। তো বোথ এই এই দুটা সিস্টেম হচ্ছে মেশিন লার্নিং এর সব থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা আমরা ইউজ করি। এখন যদি আপনাকে আমি অন্য কোনো কিছু বলি, আমরা এটা করতেছি, আমরা প্রেডিকশন করতেছি, আমরা ফ্লো অ্যানালাইসিস করতেছি, এটা আপনাদের পক্ষে বোঝাটা ডিফিকাল্ট। বাট চ্যাট জিপিটি বা স্টেবল ডিফিউশন আমরা এখানে সবাই সবাই ইউজ করে আসছি। তো এই বোথ এই দুইটাই আসলে আমাদের এমএল এর এখন। আহ জি বলেন। স্যার, চ্যাট জিপিটি নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর। আহ, স্যার এখন যেটা বলেছেন আপনি স্যার, যে চ্যাট জিপিটি একটা মেশিন লার্নিং মডেল। তো স্যার, এবং ডাটা সায়েন্সেরও কিছুটা অংশ। তার মানে কি স্যার, চ্যাট জিপিটি অনেক ডাটা স্টোর করেছে এবং সেখান থেকে আমাদের আনসার দেয়, আমরা যে কোশ্চেন করি স্যার? হ্যাঁ, আসলে সহজে বলতে কি? বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, এটা এটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি করলেন, যে আমাদের চ্যাট জিপিটি কোনো ডেটা স্টোর করে না। আমি আবারও বলি, চ্যাট জিপিটি কোনো ডেটা স্টোর করে না, ঠিক আছে? যেটা হয়, চ্যাট জিপিটি তো বললাম এটা একটা অ্যাপ্লিকেশনের নাম, এটা পার্টিকুলারলি এটা যে ডোমেনের আন্ডারে পড়ে, দ্যাট ইজ এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এলএলএম যে ডোমেনের আন্ডারে পড়ে সেটা হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি করে জিনিসটা, ধরেন
আমি আপনাকে বলতেছি যে মাই নেম ইজ ওভি, আই এম টেকিং দিস পাইথন কোর্স। সো এখন এই জিনিসটা মানে আপনি মেশিনকে কিভাবে বোঝাবেন, এই কাজটাই বেসিক্যালি হচ্ছে মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করে। এখন ধরেন আমি আমার মডেলকে শেখালাম যে ওভি এই পাইথনে কোর্সটা করছে। এখন ধরেন আমি আমার মডেলকে এমনভাবে ট্রেন করব যে ও এই যে লাইনটা পড়ে মাই নেম ইজ ওভি অ্যান্ড আই এম টেকিং দিস কোর্স, ওইখান থেকে কনটেক্সটটা বোঝে, এইখান থেকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারবে ওভি, অ্যান্ড ও কি করতেছে, ও পাইথনের কোর্সটাকে নিচ্ছে। তো এইবার যদি চ্যাট জিপিটি মতো মডেলে আমি আমার মডেলটাকে ডিপ্লয় করি and আপনি যদি কোয়েশ্চেন করেন পাইথনের কোর্সটা কে নিচ্ছে আমাকে বলো, সে অ্যান্সার দেবে আপনাকে ওভি। তার মানে কিন্তু এটা না, তার মধ্যে ওই ডেটা সেটটা স্টোর করা। সে কি করছে, সে ওই প্রম থেকে সাবজেক্ট কিভাবে বের করতে হয় এটা শিখছে, অ্যান্ড দেন হচ্ছে আপনার ওই সাবজেক্ট কি ধরনের কাজ করে সেটা সম্পর্কেও ও শিখা স্টার্ট করছে। তো আপনি যেটা করেন, আমি যখন চ্যাট জিপিটিকে কোনো একটা প্রম্পট দিই, যখন আমি লিখলাম যে চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে বলো চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, তো ও এটাকে একটা রিকোয়েস্ট হিসেবে দেখে। এরকম অনেকগুলো রিকোয়েস্টের ওপরও ট্রেন করা অলরেডি আছে, অ্যান্ড ওই ট্রেনের ভিত্তিতে ও কি করে আপনাকে একটা অ্যান্সার জেনারেট করে দেয়। দিজ অ্যান্সার্স আর নট স্টোর, মানে এইটা ওর কোনো স্টোর করা ডেটা সেট থেকে ও কোনো কিছু দেয় না, এটা ও নিজে থেকে জেনারেট করে। এই জন্য এটাকে বলা হয় জিপিটি, চ্যাট জিপিটি, জি ফর জেনারেটিভ, আর প্রি ট্রেন ট্রান্সফর্মার। তো প্রি ট্রেন বলতে কি বোঝায়, অনেক বড় ডেটা কর্পাস। ধরেন আমি বললাম, ধরেন ডেটা সেটে কর্পাস গুলো কিরকম থাকে, অনেক বড়, মানে বিলিয়ন বিলিয়ন সাইজের, মানে টেরাবাইটের ওপরে ডেটা সেট গুলো মানে সম্ভবত ট্রেন্ড হয়। ধরেন মনে হয় 1.2 ট্রিলিয়ন মানে টেরাবাইট, মানে এরকম অনেক, আমার এক্স্যাক্টলি সাইজটা মনে নাই। যেখানে কি থাকে, আপনার অনেক কোয়েরি থাকে। ধরেন আমি যদি বলি যে চ্যাট জিপিটি ওয়ার্কস, এটার জন্য কেউ হয়তো বা লিখছে চ্যাট জিপিটি একটা এরকম জিনিস, কেউ যদি কোয়েশ্চেন করে চ্যাট জিপিটি ওয়ার্কস, তাহলে তোমার অ্যান্সারটা হবে এরকম। কেউ যদি জানতে চায় হাউ চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি ফাংশন, তার জন্য অ্যান্সারটা সেমই হবে। তো যেটা হয় কি, ও আপনার ইউজারের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের রেসপেক্টে ওকে এরকম একটা প্রম্পট জেনারেশনের উপর লার্ন করানো হয়েছে। এখন ও করে কি, আপনার রিকোয়েস্ট অনুযায়ী ওর যে শিখছে সেই শেখা অনুযায়ী আপনাকে একটা আউটপুট দেয়। আমি বুঝতে পারছি। যেমন মনে করেন আমরা কিছু 9-10-এ প্যারাগ্রাফ পড়তাম না, কম্পোজিশন পড়তাম না, আমরা নিজেরা কি পুরোটা মুখস্থ লিখতে পারতাম? যখন আমাদের নতুন একটা দিত, আমরা কি করতাম, যেটাকে মার্চ করে আমাদের মাথার মধ্যে, ঠিক আছে যে আমি পড়ে আসছি মাই এম ইন লাইফ, অ্যান্ড আমি পড়ে আসছি আহ, মানে টাইম, এই দুইটা জিনিস সম্পর্কে আমি পড়ে আসছি, এখন আমাকে লিখতে দিচ্ছে ধরেন আহ, অন্য একটা অন্য একটা কম্পোজিশন লিখতে দিচ্ছে যে রাইট অ্যাবাউট ইউর ফ্রেন্ড। তখন আমরা কি করি, যে ঠিক আছে ভাই আমি এবার একটু নিজে বানাই, নিজেকে চিন্তা করি যে মাই এম ইন লাইফ থেকে আমি কি বুঝলাম, যে এখানে আমাদের নিজেদেরকে ভালো করতে হবে, ভালো করার জন্য ভালো একটা ফ্রেন্ড দরকার, যে আমাকে খারাপ পথে না ভালো পথে নিবে, অ্যান্ড তার সাথে আমাকে টাইমলি সবকিছু মেনটেন করতে হবে, নট লাইক আমি তার সাথে শুধু আড্ডা দিয়ে গেলাম, ভালো কাজ করলাম। কারণ আপনি কি হলো, আপনি মাই এম ইন লাইফ থেকে একটা কনটেক্সট নিয়ে আসলেন, আর টাইম ইজ ইম্পর্টেন্ট ওইখান থেকে একটা কনটেক্সট নিয়ে আসলেন। এখন আমি আপনাকে কোয়েশ্চেন করতে দিছি, বা ইউজার আপনাকে বলছে যে ভাই তুমি আমাকে মাই ফ্রেন্ডের উপর একটা কম্পোজিশন লিখে দাও, তখন আপনি কি করবেন, মানুষের ব্রেনের মতো এই দুই কনটেক্সট থেকে কিছুটা শিখে নিজের মতো করে অন্য একটা কম্পোজিশন জেনারেট করে দিবেন। চ্যাট জিপিটি বেসিক্যালি ওই কাজটাই করে। তার মানে ও কোনো কিছু স্টোর করে না, ও জাস্ট দুইটা ডিফারেন্ট ডাটা সেট থেকে যেটা শিখছে সেটাকে অগমেন্ট করে আপনাকে নতুন কোনো কিছু জেনারেট করে দেয়। স্যার বুঝ- আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে চ্যাট জিপিটি বা বিভিন্ন যে এরকম এআই চ্যাটবট আছে স্যার, বা ডিপসিক বলেন বা জেমিনি বলেন স্যার, হ্যাঁ, এগুলো স্যার টেস্ট ট্রায়াল ভ্যালিডেশনের রেশিও কেমন থাকে স্যার, আপনার কি জানা আছে স্যার? মানে টেস্ট ট্রায়াল রেশিও বলতে, যেমন আমি বলতেছি 80% ডেটা। হ্যাঁ, টেস্ট ট্রায়াল ভ্যালিডেশন একটা রেশিও থাকে না, যে আমি ভাবো আমার 100% ডাটা আছে, আমি 70% ট্রেন করব, মানে ট্রেন পরে আমি ট্রায়াল দিব আবার ভ্যালিড করব, মানে ওই রেশিওটা কেমন থাকে স্যার? আচ্ছা, তো বেসিক্যালি নর্মালি ধরেন চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, ডিপসিক বলেন, এগুলো তো বেসিক্যালি একটা একাডেমিক পেপার থেকে এই মডেলগুলো ডেভেলপ করা হয়েছে, কথা বুঝতে পারছেন? তো আমাদের স্ট্যান্ডার্ড একাডেমিক প্র্যাকটিসটা যেটা, মানে আমরা কোনো একটা মডেলকে টেস্ট করার সময় আমরা যেটা করি, আমরা 80% বা 70% এটা ট্রেনের জন্য রাখি, বাকি জিনিসগুলো আমরা ভ্যালিডেশনের জন্য রাখি। এটা আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ঠিক আছে? বাট এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, আমরা এই ধরনের কাজগুলো সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে করি। সুপারভাইজ লার্নিং মানে যখন ইনপুটের রেসপেক্টে আউটপুটটা ডেফিনিট। একটু বোঝার ট্রাই করেন, ইনপুটের রেসপেক্টে আউটপুটটা ডেফিনিট। মনে করেন আমি আপনার চেহারা দেখাইলাম, আমি আপনার চেহারা বললে আপনার 100টা ছবি নিলাম, 100টা ছবি আমি নাম দিলাম, এর নাম হচ্ছে অর্ণব। আমার 100টা ছবির নাম দিলাম, আমার 100টা ছবির নাম হচ্ছে অভি। মডেলকে শেখালাম যে আপনার 100টা ছবি হলে মডেল যেন বলা হয় অর্ণব, আমার 100টা ছবি দেখায় আমি বললাম আমার মতো ইমেজ দেখলে বলবে অভি। এই ক্ষেত্রে আমি ওকে 80-20 তে ভাগ করলে কি হবে, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মধ্যে পড়ে, ঠিক আছে? কিন্তু
চ্যাট জিপিটি বা জেমিনাই এদের ক্ষেত্রে কিন্তু আপনি এরকম সুপারভাইজ লার্নিংটা অ্যাপ্লাই করতে পারেন না, কজ এখানে ধরেন যেটা বললাম আমি ওকে শেখাচ্ছি মাই এম ইন লাইফ প্যারাগ্রাফ আর হচ্ছে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই দুটা প্যারাগ্রাফ, এন্ড ওকে আমি লিখতে দিছি বা ওকে আমি কোয়েরি করছি হচ্ছে আপনার, মানে কোয়েরি করছি হচ্ছে যে তুমি তোমার ফ্রেন্ড নিয়ে একটা কম্পোজিশন লেখো, তাই না? তার মানে ওর ক্ষেত্রে কিন্তু টেস্ট ডাটা সেটটা কমপ্লিট ডিফারেন্ট। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের বেঞ্চমার্কিং এর জন্য কমপ্লিটলি আলাদা কিছু ডাটাসেট থাকে যেটা কমপ্লিটলি ইউজ করা হয় বেঞ্চমার্ক। এখন ধরেন ওই বেঞ্চমার্কের ডাটাসেটের সাইজটা আমার এক্স্যাক্টলি জানা নাই, বাট আমি যেটা বলি ট্রেনিংটা করা হয় অনেক লার্জ ডেটা সেটের উপরে, অনেক লার্জ, মানে যেটা চিন্তা করারও বাইরে। মানে হোল ইন্টারনেটের কর্পাসটাকে নিয়ে ট্রেন করা হয়, বই টই থেকে শুরু করে এভরিথিং। আর ওকে টেস্ট করার জন্য একটা কোম্পানি শুধুমাত্র ডেডিকেটেড ভাবে কিছু ডাটাসেট বানায় যে ডাটাসেটের উপর টেস্ট করা হবে। সো এই জন্য আসলে এই ব্যাপারটা যে ট্রেনিং আর টেস্টিং ভ্যালিডেশন এই মানে রেশিওটা, এটা এই ক্ষেত্রে ওইভাবে ভ্যালিড না। বাট যদি বলেন রেশিওটা আসলে অনেক কম হবে, কজ ট্রেনিং ডাটা এত হিউজ যেটা বলার মতো না। আর টেস্টিং ডাটা সেটটা থাকে একটা মানে বেঞ্চ মার্কিং এর মতো, ধরেন হচ্ছে আমি এক্সাম্পল যদি বলি, ধরেন আমি লার্ন করেছি 1 টেরাবাইট ডাটা সেটের উপর, আর ওকে আমি টেস্ট করাতেছি 1 জিবি বা 100 MB, এরকম এই রেশিওতে আপনার বেঞ্চ মার্কিং আর ট্রেনিংটা হয়। বুঝতে পারছি? যিনি কোয়েশ্চেন করছেন। স্যার ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আপনারা তো বুঝতেই পারতেছেন যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর আমাদের কেন দরকার বা এটার আসলে অ্যাপ্লিকেশন গুলো কি কি, আমরা ইমেজ লেভেলে বলছি, টেক্সট লেভেলে বলছি। তো আসলে এটা আসলে কোন ডোমেনের আন্ডারে পড়ে সেটা নিয়ে একটু যদি আমি আপনাদেরকে বলি। বেসিক্যালি দেখেন, আমরা যেটা খুব কমনলি এটা বাজওয়ার্ড ইউজ করি মেশিন লার্নিং, এটা আসলে ব্রডার সেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে। অ্যান্ড এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি, যারা মানুষের হয়ে ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। ধরেন আপনি ট্রাফিক বলেন বা কোনো ধরনের কাজ বলেন যে কাজটা মানুষ করতো, সেই কাজটা সেই ডিসিশনটা যখন আসলে আমাকে মেশিন নিতে হেল্প করবে, তার মানে আর্টিফিশিয়ালি আপনি একটা মেশিনের মধ্যে কোনো ইন্টেলিজেন্স অ্যাড করে দেন, সেই টপিকটা বা সেই ডোমেনটাই হচ্ছে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পার্টিকুলার একটা টপিক হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং মানে জিনিসটা কি, মেশিন লার্নিং মানে হচ্ছে যখন আপনি একটা ডাটা সেট বা একটা কোনো একটা মানে অবজেক্টিভ ফাংশনের থ্রুতে মেশিনকে লার্ন করান বা ওকে অপটিমাইজ করান। আর এই কাজটা আপনারা কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, কোনো একটা অবজেক্টিভ ফাংশন ডিফারেন্ট ভাবে করতে পারেন। এরপরে মানুষ দেখলো যে না, এইভাবে করলে আসলে অবজেক্টিভ ফাংশনটার বাইরে মেশিন চিন্তা করতে পারে না। কিন্তু মানুষ তো আসলে ওইরকম না, মানুষ চিন্তা করে কিভাবে, ডিফারেন্ট ভাবে চিন্তা করে, অনেক মানে অনেকভাবে একটা জিনিস থেকে শেখে। তো এর জন্য পরবর্তীতে আসলে ডিপ লার্নিং আসলো। ডিপ লার্নিং জিনিসটা কিভাবে কাজ করে, ডিপ লার্নিংটা কাজ করে মানুষের নিউরনের মতো। মানে ও একটা ডেটা থেকে, ধরেন আমি যদি একটা সিমিলার স্লাইড আপনাদেরকে দেখাই, কেউ কেউ এখান থেকে ডিফারেন্ট ভাবে শিখবে। তো এর পরবর্তীতে ডিপ লার্নিং চলে আসলো। ডিপ লার্নিং যেটা, সেখানে আমরা কিছু নেটওয়ার্ক ডিজাইন করি, যে নেটওয়ার্কটা ইনপুট ডেটা থেকে নিজের মতো করে শেখে, ওইখানে আমাদের কোনো হাত থাকে না। মেশিন লার্নিং এ যেমন আমরা বলে দিই যে তুমি এইভাবে ভাবে শিখো, বা ডিপ লার্নিং এ আমাদের কোনো হাত থাকে না, ও নিজের মতো করে জিনিসটা শেখে অ্যান্ড আউটপুট দেয়। অ্যান্ড দেন ওর আউটপুটটা আমার রেজাল্টের কতটা কাছাকাছি ওইভাবে ওকে অপটিমাইজ করি। তো এইটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং এর একটা কম্প্যারিজন করা। তার মানে সবার উপরে আসে এআই, তার আন্ডারে আসে এমএল, তার আন্ডারে আসে ডিপ লার্নিং। তার মানে আপনি যদি বলতে পারেন কোন একটা ডিপ লার্নিং মডেল, সেটাকে আমি অ্যানোনিমাসলি ইউজ করতে পারি, সেটা একটা মেশিন লার্নিং মডেল। অ্যান্ড এই মেশিন লার্নিং মডেলটাকে আমি আবার অ্যানোনিমাসলি ইউজ করতে পারি এআই মডেল। বুঝতে পারছি? তো এইভাবে জিনিসটা আসলে সাবসেট আকারে আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর। স্যার ব্রড সেন্সে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলে এটা কি হিউম্যান মাইন্ডের মতো থিঙ্কিং করতে পারবে স্যার? যে হিউম্যান ব্রডার মাইন্ড যে ব্রডার সেন্সে নট, ডিপ লার্নিংটা হিউম্যান মাইন্ডের মতো চিন্তা করে, বাট এআইটা নট লাইক হিউম্যান মাইন্ডের মতো চিন্তা করে। এইটা আপনার হয়ে যদি আপনাকে ডিসিশন নিতে হেল্প করে, যেমন মনে করেন ট্রাফিকের জন্য আগে কি ছিল, আগে অটোমেটেড ট্রাফিক সিস্টেম ছিল না, যেখানে ট্রাফিকের ডেন্সিটি দেখে আমরা বলে দিতাম যে এখন এই লেন যাবে ওই লেন যাবে। তো ওইখানে কিন্তু ও একটা পার্টিকুলার অ্যালগোরিদম দিয়ে এই কাজটা করে, মানুষ যে ডিসিশন দিত সেই ডিসিশনটা দিতেও আপনাকে হেল্প করতেছে। তো ওইটা কিন্তু এআই এর মধ্যে পড়তেছে, নট লাইক ও মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করে। ও কি করে, মানুষের ডিসিশনটা কি নিতে হেল্প করতেছে। বাট ডিপ লার্নিং যেটা, এই ডিপ লার্নিং মানুষ যেভাবে শেখে ছোটবেলা থেকে একটা ছোট নিউরন দিয়ে, ও ঠিক ওইভাবেই শিখে। তো আপনি যদি ব্রডার সেন্সে বলতে যান, এআই নট নেসেসারিলি এটা হিউম্যান ব্রেনের মধ্যে শেখে, বাট যদি আপনি ন্যারো ডাউন করে ডিপ লার্নিং এ চলে আসেন, ইয়েস এইটা হিউম্যান ব্রেনের মতো শেখে। বুঝতে পারছি?
স্যার, তাহলে স্যার টার্মিনেটর মুভিতে যে দেখেছিলাম স্যার রোবট, তাহলে কি ডিপ লার্নিং দিয়ে টার্মিনেটর রোবট তৈরি করা সম্ভব স্যার? আমি খুবই সরি, আমি আসলে মুভি ভাবে দেখি না, টার্মিনেটর মুভিটা আমি দেখি নাই। তো আমি আপনাকে এই কোয়েশ্চেনে হেল্প করতে পারতেছি না। ওকে স্যার, থ্যাংক ইউ। সরি। আচ্ছা, তো আমাকে সবাই একটু বলেন, আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন যে এই সাবসেটটা কি, এআই এমএল এন্ড ডিএল এর সাবসেট জিনিসটা? এটা নিয়ে কি কারো কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, এখন আমরা চলে আসবো আমাদের আরো ন্যারো ডাউন প্রসেসে, যেটা আমাদের মানে কি বলবো, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই ক্লাসের অবজেক্টিভ বা এই কোর্সের অবজেক্টিভ, আমরা এই কোর্স ধরে শেখার ট্রাই করব, দ্যাট ইজ সুপারভাইজড লার্নিং। তো আমি যেটা বললাম, আমরা এখন শিখবো বেসিক্যালি এমএল, মেশিন লার্নিং আমরা শিখবো এখন। পরবর্তী লাস্ট দুইটা ক্লাসে আমরা ডিপ লার্নিং শিখবো। তো মেশিন লার্নিং শেখার মধ্যে আমরা কি করব, আমরা এখন মেশিন লার্নিং এর মধ্যে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, অনেকভাবে একটা জিনিসকে আপনি শেখাতে পারেন। তো যেমন আমরা যদি হিউম্যানের ক্ষেত্রে বলি, ধরেন আমি, যেমন আমি নিজে কখনো ইউএসএ যাইনি, বাট আমি সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, বার্কলে এই ধরনের জিনিসগুলো সম্পর্কে তো আমি জানতেছি, তাই না? আমি শুনতেছি মানুষের কাছ থেকে। তো আমি কি, আমি এটা নিয়ে একটা মানে এইভাবেও তো আমি শিখতে পারতেছি, তাই কিনা? যে আমি যে জিনিসটা কখনো চোখে দেখি নাই, বাট মানুষের কাছ থেকে শুনে সেই জিনিসের সম্পর্কে একটা পিকচার আমার মাথার মধ্যে আমি ডেপিক্ট করতে পারি না? বলেন তো। ইয়েস স্যার। বা ধরেন আমরা যারা বই পড়ি রেগুলার বেসিসে, বইতে তো কোনো ভিজুয়ালাইজেশন থাকে না। ধরেন বলা আছে, ধরেন নীল আকাশ, এই কথাটা লেখা আছে। এখন নীল আকাশ এক একজন এক একভাবে ভিজুয়ালাইজ করতেছে, কেউ চিন্তা করতেছে প্রচুর মেঘ আছে, কেউ চিন্তা করতেছে কোনো মেঘ নাই। তো এই ধরনের যে লার্নিং গুলা, মানে যে লার্নিং গুলোতে আপনার পার্টিকুলার কোনো আউটপুট হতে পারে না, সবাই যে যার মতো চিন্তা করে, সেটাকে বলা হয় আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং। কিন্তু পার্টিকুলারলি যদি আপনাকে আমি বলি ঢাকা শহর দেখতে কেমন, তারপরে ধরেন একটা ফোন দেখতে কিরকম, একটা আম দেখতে কিরকম, একটা ল্যাপটপ দেখতে কিরকম, সেটা কিন্তু একটা ক্লিয়ার পিকচার আমাদের সামনে ডিপিক্ট করা পসিবল। তো যখন আসলে কোনো একটা ইনপুটের ইনপুট এবং আউটপুট দুইটাই থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে আমরা বলি সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং মানে আমরা মডেলকে তার কি ইনপুট থাকলে কি আউটপুট আসবে, এটা পার্টিকুলারলি সেট করে দিতে পারি। যেমন ধরেন আমাদের কাছে কিছু যদি ডেটা থাকে এরকম, আমাদের কাছে কোভিডের অনেকগুলো ধরেন এক্সট্রি ইমেজ আছে, যেখানে কিছু সংখ্যক স্যাম্পল কোভিড এফেক্টেড, আর কিছু ইমেজ কোভিড এফেক্টেড না। তো আমাদের টাস্ক হচ্ছে এই ইমেজগুলো দিয়ে কোনো একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করানো, অ্যান্ড ফার্দার ওকে যদি আমি নিউ একটা ইমেজ দিই, ওকে বলে দেওয়া যে এই ইমেজটা কি কোভিড নাকি নন কোভিড। তো এটা কিন্তু একটা সুপারভাইজ লার্নিং। কেন সুপারভাইজ লার্নিং? কজ আপনার কাছে ডেটা আছে, অ্যান্ড এই ডেটার লেবেলগুলো আছে। এই ওয়ার্ডটা খেয়াল করেন, লেবেল, যে এই ইমেজটা কি কোভিড আন্ডারে পড়তেছে নাকি নন কোভিড আন্ডারে পড়তেছে। তো এই টাইপের যে লার্নিং গুলা, মানে যেখানে ডেটার লেভেল আছে, মানে এই ডেটাটা কোন লেভেলে পড়তেছে, এন্ড সেইটা দিয়ে আমি কোনো একটা মেশিন লার্নিং মডেলকে আসলে শেখাই, তো সেটাকে আমরা বলি সুপারভাইজড লার্নিং। আরো যদি পার্টিকুলারলি এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরেন আমার কাছে একটা ডেটা সেট আছে, যে ডেটা সেটটা কি, আমি বললাম কোন একটা বাসাতে যদি দুইটা রুম থাকে, একটা বাথরুম থাকে, অ্যান্ড বিল্ডিং এরিয়াটা 79 স্কোয়ার হয়, স্কোয়ার ফিট হয়, এক্সাম্পল দিয়ে বলতেছি, তাহলে তার প্রাইসটা এরকম 1 লাখ সামথিং। তো আমার কি আছে, আপনার ইনপুটে কি থাকবে, কতগুলো রুম, কতগুলো বাথরুম, আপনার বিল্ডিং এরিয়া কতটুকু, তার রেসপেক্টে আপনাকে প্রাইস দিয়ে দিতেছে। এখন যদি আপনাকে আমি র্যান্ডমলি বলি ওই এরিয়াতে আমার 3টা রুম আছে, 2টা বাথরুম আছে, অ্যান্ড সেক্ষেত্রে আমার বিল্ডিং এরিয়াটা এত, দেন আমার প্রাইসটা কত, সেটা হচ্ছে আপনি উপরের এবং নিচে ডেটা দেখে আমাকে একটা প্রেডিকশন দিয়ে দিবেন। তার মানে যখন আপনার ডেটার রেসপেক্টে আপনার লেভেল থাকে, লেভেল, সেই লেভেলটা হতে পারে ক্লাস, সেই লেভেলটা হতে পারে কোনো একটা প্রাইস, সেই লেভেলটা হতে পারে অন্য কোনো একটা ইমেজ, এই টাইপের মানে কোনো একটা ইনপুট ডেটার রেসপেক্টে যদি আমার লেভেল থাকে, অ্যান্ড এই ডেটা এবং লেভেল দিয়ে আমি কোনো একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করায় ওর কাছে নতুন কোন ইমেজের জন্য ডেটা আউটপুট চাই, এইটাকে বলা হয় সুপারভাইজড লার্নিং। স্যার, তার মানে সামারি হচ্ছে, যদি সামারি আকারে বলি আর কি স্যার, উপর ফার্স্ট যে ইমেজটা স্যার, যে আপনার কোভিড একটা পেশেন্টের এক্স রে ইমেজ দেওয়া আছে স্যার, স্যাম্পল দিয়ে ওটাকে আমি ট্রেন করালাম স্যার মডেলটাকে। তো যখন আমি নতুন কোনো ইমেজ দিব,
এক্স রে ইমেজ, চেস্ট রে। তো এটা কোভিড না নন কোভিড এটা যাতে ডিটেক্ট করতে পারে, এটাই হ্যাঁ, তো স্যার। কারেক্ট, এক্স্যাক্টলি, এটাই আমার সুপারভাইজ লার্নিং এর কাজ। বাট দ্য ডিফারেন্স ইজ সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে যে বা মেইন পয়েন্ট যে আমার যে ইনপুট ডেটা দিয়ে আমাকে শেখাবো, সেই ইনপুট ডেটাগুলো একটা লেভেল থাকবে। বুঝতে পারছি? স্যার লেভেলটা কি একটু আবার একটু ডিসক্রাইব করবেন স্যার প্লিজ? হ্যাঁ, লেভেলটা মানে ধরেন এই যে ইনপুট ডাটাটা প্রথম ইমেজ, এই ইমেজটা কোন ক্লাসের আন্ডারে পড়ে, কোভিড এর আন্ডারে পড়ে নাকি নন কোভিড এর আন্ডারে পড়ে। সেকেন্ড ইমেজ, ধরেন এরকম আমার কাছে 10,000 ইমেজ আছে, প্রত্যেকটা ইমেজ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এই ইনফরমেশনটা যদি আমার কাছে থাকে, অ্যান্ড দেন এই ইনফরমেশন সহ যদি আমি কোনো মডেলকে ট্রেন করাই, দেন এটাকে আমি বলবো সুপারভাইজ লার্নিং। বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটার যে ব্যাপ্তি, মানে যে আপনার ইয়েটা, তার মানে এখানে যেটা স্যার এখানে ইন্ডিকেট করা আছে স্যার, 10,000 স্যাম্পল দিয়ে এটাকে মেশিনটাকে ট্রেন করা হয়েছে স্যার। স্যার হ্যাঁ, এমন কি হতে পারে না যে সিম্পলিফাই করার জন্য যে দুইটা ইমেজ দিলাম, একটা হচ্ছে কোভিড চেস্ট এক্স রে এবং আরেকটা হচ্ছে নন কোভিড চেস্ট এক্স রে, দিয়ে জিনিসটাকে সিম্পলিফাই করে ফেললাম স্যার, এভাবে কি সম্ভব? আচ্ছা, আপনি অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। তো এটার দুইটা পার্সপেক্টিভে এটা অ্যান্সারটা দেওয়া যায়। আমি রিলিজিয়াস একটা পার্সপেক্টিভ আছে, আমি তাই ওইটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারি, ওইদিকে না যাই। আর একটা সাইন্টিফিক একটা পার্সপেক্টিভ আছে। সাইন্টিফিক পার্সপেক্টিভ হচ্ছে যে আমরা তো আসলে মানুষ, আমরা স্রষ্টা বা ক্রিয়েটর না। তো আমাদের পক্ষে কখনোই আসলে এমন কোনো মেশিন বানানো পসিবল হবে না যেটা হিউম্যান ব্রেনের মতো এতটা এফিশিয়েন্ট হবে। এখন এটা নিয়ে অনেকে আপনারা আমার সাথে তর্কে আসতে পারে যে স্যার জিপিটি ইজ মোর স্মার্টার দেন ইউ অর সামথিং, এরকম অনেক কিছু। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি যদি জিপিটিকে দুইটা ইমেজ দেখাই, ধরেন আপনার ইমেজ এবং আমার ইমেজ, ঠিক আছে, আপনি মাঝারুল এবং আমি হচ্ছে অভি, অ্যান্ড দেন আপনার একটা, ধরেন আপনি ঘুমায় আছেন বা আপনি ঘামায় আছেন, এমন একটা ইমেজ দিয়ে যদি ওকে বলি তুমি প্রবাবিলিটি দাও এটা কি মাঝারুল নাকি এটা অভি, ও পারবে না। কিন্তু আপনি যদি ক্লাস 3-4 এর একটা বাচ্চাকে আপনার ছবি একবার দেখান এবং আমার ছবি একবার দেখান and ওকে সেকেন্ড টাইম আস্ক করেন যে কে, ও কিন্তু বলে দিতে পারবে যে এটা মাঝারুল আর এটা চৌফি। পারবে কিনা বলেন? দুজনের লার্নিং ইয়েস স্যার। প্রসেসটা সেম, বাট ব্যাপারটা হচ্ছে যে হিউম্যান ব্রেনকে ট্রেন করতে বা হিউম্যান ব্রেনের যে নিউরনগুলা, এগুলো এতটা স্ট্রং, এগুলো এক একটা নিউরন একটা সুপার কম্পিউটারের সমান ক্যাপাবিলিটি রাখে। বাট মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে আমরা যে নিউরনগুলো বানাই বা নিউরনগুলো আমরা ডিজাইন করি, এগুলো আসলে অতটা এফেক্টিভ না। যার কারণে একটা মাত্র ইমেজ দিয়ে একটা ক্লাসের জন্য ও এখান থেকে এফিশিয়েন্ট ফিচার আসলে কালেক্ট করতে পারে না। যার কারণে ওর প্রবাবিলিটি অনেক বাজে চলে আসে। আপনি যে করতে পারবেন না ট্রেনিং সেটা না, বাট সেই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি লেস দেন 1% আসবে। মানে প্রত্যেকটা কেসেই ও ভুল করবে। বুঝতে পারছি? কজ ওর যে নিউরনগুলো সেগুলোকে শিখতে প্রচুর ডেটা দরকার, প্রচুর প্রচুর ডেটা দরকার। এইটাই আসলে মানে নিউরনগুলো মানুষের ব্রেনের মতো করেই শিখে, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ আমাদের ডেটা রিকোয়ারমেন্ট বা ডেটা হাঙ্গ্রিনেসটা আমাদের ব্রেনের কম। আর এই ধরনের মডেলগুলো ডেটা হাঙ্গ্রিনেস অনেকটা বেশি। বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনটা? ইয়েস স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, সুপারভাইজ লার্নিং এ যে যে আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন স্যার, ব্রড সেন্সে ম্যাঙ্গো স্যার। ম্যাঙ্গো, যে সাপোজ ম্যাঙ্গো বললে আমরা ম্যাঙ্গোর একটা স্পেসিফিক শেপ কথা চিন্তা করি। স্যার ইন ডেপথে যদি আরো বলি যে ম্যাঙ্গোটা কি আপনার কাঁচা না পাকা এবং কোন ভেরিয়েন্টের, স্যার এটাও কি ম্যাটার করে স্যার সুপারভাইজড লার্নিং এ, মানে একদম স্পেসিফিক স্যার? মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে সুপারভাইজ লার্নিং যদি আপনি এমএল দিয়ে করেন, তখন আপনি চাইলে আপনি যত ইচ্ছা নিজের মতো ফিচার ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। যে এই ইমেজটা দেখে যদি আমাকে ম্যাঙ্গো প্রেডিকশন পেতে হয় আমি কি কি ফিচার নিব। কারণ আমি বলে দিলাম শেপ, সাইজ, স্মেল কেমন, স্মেলটা কি সুইট স্মেল নাকি হচ্ছে আহ, কাঁচা আমের স্মেল, যেরকম টক টক স্মেল আসে এরকম, টেস্ট থেকে শুরু করে এভরিথিং। তো ওইটা আপনার হাতে আছে। বুঝতে পারছি ইন ডেপথে যে আপনি মেশিন লার্নিং যখন একটা মডেল ডিজাইন করবেন, আপনি ডেটার মধ্যে কোন কোন ফিচার দিয়ে দিবেন। বাট আপনি যখন ডিপ লার্নিং দিয়ে একটা মডেল ডিজাইন করবেন, তখন ওই ক্ষেত্রে আপনার কাছে এই ফ্রিডমটা থাকে না। ও ওই ম্যাঙ্গো ইমেজ দেখে নিজের মতো করে কিছু ফিচার এক্সট্রাক্ট করে নিবে, যে ওর এজগুলো দেখতে কিরকম, ওর কালারগুলো দেখতে কিরকম, ওর বোর্ডটা দেখতে কিরকম, ওর সাইজ দেখতে কিরকম, দেন ও প্রেডিকশন দিবে। আমি বুঝতে পারছি আপনার এই ফ্রিডমটা আছে ফর এমএল বাট নট ফর ডিএল। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার তার মানে কি মানে এক কথায় বলা যায় যে ডিপ লার্নিং জিনিসটা হচ্ছে যে হিউম্যান মাইন্ডের একটা সাব কপি স্যার, মানে কম সাব এফিশিয়েন্ট কপি কিন্তু না, এটা সাব কপি। কপি না, বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমরা মানে
যদি বলি দুইভাবে আমরা মানে আমাদের যে হিউম্যান বায়োলজি বা এটাকে আমরা দুইভাবে কম্পিটিশনাল আন্ডারে নিতে পারি, মানে যেটাকে আমরা কম্পিটিশনাল বায়োলজিও বলি। একটা হচ্ছে আপনার যে আপনি হিউম্যানের ডেটা নিয়ে কিছু করবেন, সেটা কম্পিটিশনাল বায়োলজি আন্ডারে পড়ে। আর একটা হচ্ছে হিউম্যানের মানে হিউম্যান ড্রিভেন মানে হিউম্যান মানে ইন্সপায়ার্ড কোনো অ্যালগোরিদম ইউজ করে করবেন। তো এমএল বা ডিএলটা হিউম্যান ইন্সপায়ার্ড কেন? কজ আমাদের নিউরন যেভাবে শিখে র্যান্ডমলি ও একটা জিনিস থেকে ও ওইখান থেকে শেখে, তো এটাকে আপনি কপি না বলে এটাকে বলতে পারেন এটা হিউম্যান ইন্সপায়ার্ড আর কি, যে আমাদের ব্রেন যেভাবে শিখে এন্ড দেন ও ওইভাবেই শেখা স্টার্ট করছে। বুঝতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা একটু দ্রুত আগাই, নাহলে আমরা আসলে কোড লেভেলে যেতে পারবো না, অলরেডি 9:52 হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বললাম একটু আগে সুপারভাইজ লার্নিং নিয়ে, যে সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমার ডেটা এবং তার রেসপেক্টে আমাদের লেভেল থাকবে। এবার আসি যে আমাদের এই যে ডেটা এবং তার লেভেল, তো এইটা শেখানোর জন্য তো আমাদের ওকে কিছু ফিচার দিতে হবে। ধরেন আমি একটা ডেটা দিলাম যে এটা কি ক্যাট নাকি ডগ, অ্যান্ড আমি লেবেল করে দিলাম যে এটা কি ক্যাট বা ডগ, কোনো কিছু একটা ইনপুট দিতে হবে। বাট আমাকে মডেলকে তো বলে দিতে হবে যে তুমি কোন কোন জায়গার দিকে তাকাবা। তো এই যে যেই ধরনের ফিচার দিয়ে আমি আসলে মডেলকে হেল্প করি ওর প্রেডিকশনের দিকে যেতে, সেগুলোকে আমার বেসিক্যালি বলা হয় ফিচার। যেমন ধরেন আমাকে যদি আমাকে ছবি দেওয়া হয় অ্যান্ড ছবি দিয়ে বলা হয় যে এই বাসাটার প্রাইস কত বের করো, তো আমি এই ছবি দেখে তো আর বের করতে পারবো না প্রাইস কত, আমাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনগুলো কি কি? কয়টা রুম আছে, কয়টা বাথরুম আছে, অ্যান্ড আমার বিল্ডিং এরিয়াটা কত। এই ফিচারগুলো দিয়ে যদি আমি একটা মডেলকে ট্রেন করাই, দেন আমি ওকে সিমিলার ভাবে আরেকটা ইমেজ দেই অ্যান্ড ওকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিই যে রুম এত, বাথরুম এইটা, অ্যান্ড এরিয়া এত, অ্যান্ড দেন ওকে আস্ক করি যে এবার তুমি বলো তার প্রাইস কত হতে পারে, দেন ও আসলে আমাকে একটা প্রাইস দিতে পারবে। তো ফিচার হচ্ছে আমাদের মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং এর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। ডিপ লার্নিং এর ফিচারগুলো কিভাবে আসে সেটা আমি আপনাদেরকে ডিপ লার্নিং এর ক্লাসে ডিটেলসে বলবো। আপাতত মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমাদেরকে এই ফিচারটা নিজেদের দিয়ে দিতে হয় বা নিজেদেরকে ডিজাইন করে দিতে হয় যে এই প্রাইসটা পাওয়ার জন্য আমি কয়টা ফিচার রাখবো, রুম রাখবো, বাথরুম রাখবো, বিল্ডিং এরিয়া রাখবো, নাকি শুধু রুম আর বাথরুম রাখবো, নাকি শুধু রুম আর বিল্ডিং এরিয়া রাখলেই হবে। কজ বেশি কমপ্লেক্স করলা মানেই যেটা মডেল ভালো শিখবে ব্যাপারটা এমন না, এখানে অনেক ব্যাপার আছে। সো এই ফিচার ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা শুধুমাত্র এমএল এর ক্ষেত্রে আমাদের হাতে থাকে। আচ্ছা, একটু আগে আরেকজন যে কোয়েশ্চেন করতেছিলেন যে আমাদের এই মেশিন লার্নিং জিনিসটাকে আমাদের তো একটা ট্রেনিং, ভ্যালিডেশন এবং টেস্টিং একটা রেশিও থাকে। যারা আমরা জানি এটা তারা তো ভালো, বাট যারা জানি না তাদের তাদের জন্য বলি। ধরেন আপনি একটা ডেটা সেট বানালেন, যে ডেটা সেটের মধ্যে 1,000টা স্যাম্পল আছে। এই 1,000টা স্যাম্পলের মধ্যে প্রত্যেকটা ইমেজ কোন ক্লাসের আন্ডারে পড়ে, এই ইনফরমেশনটা আপনার কাছে আছে। এখন এইটা দিয়ে যদি আপনাকে একটা মডেল ডিজাইন করতে হয় বা ডেভেলপ করতে হয়, তাহলে আপনি যদি সবগুলো ডেটাই ওকে দিয়ে দেন ফর লার্নিং, ওকে আপনি ইভালুয়েট করবেন কোন ডাটার উপরে, সেই ডাটা তো আমার কাছে থাকবে না, বা আমি বুঝবো না আমার মডেলের অ্যাকুরেসি কিরকম বা আমার মডেল কিরকম পারফর্ম করতেছে। তো এইটার জন্য যেটা করা হয়, ধরেন আমার কাছে 0 থেকে শুরু করে 1,000, এই 1,000টা ডেটা আছে, তার মধ্যে আমি কি করব, 80% ডেটা দিয়ে আমি ওকে শেখাবো। মানে 80% ডেটা ওকে আমি দেখাবো অ্যান্ড ওকে বলবো এই ডেটা হলে আমাকে আউটপুট দিবা এইটা। মডেল কিছু একটা শিখবে, একটা আউটপুট দিবে, কম্পেয়ার করবো যে এই আউটপুটটি কি আমাদের ডিজায়ার্ড আউটপুট না, তাহলে অপটিমাইজ করো। এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের আউটপুটটা হবে। অ্যান্ড এইভাবে অপটিমাইজ হওয়ার পর দেন আমার যে বাকি 20% ডেটা আমি ওকে দেখাই নাই, বা যেটা আসলে ও আনসিন ডেটা যেটাকে বলা হয়, তার উপর আমি ওকে ভ্যালিডেট অথবা টেস্টিং করব। তো এই ভ্যালিডেশন বা টেস্টিং অ্যাকুরেসি একটা মডেলের যত ভালো, মডেলটা তত বেশি লার্নেড অ্যান্ড মডেলটা তত বেশি অপটিমাইজড। এই ভ্যালিডেশন এবং টেস্টিং অ্যাকুরেসির ওপরেই আমরা বেসিক্যালি রিসার্চ করে বের করি, বা আমরা পেপারগুলো যখন পাবলিশ করি আমাদের টার্গেট থাকে এই ভ্যালিডেশন বা টেস্টিং অ্যাকুরেসিটা যত আমি বাড়াতে পারি। আপনারা যারা নতুন তারা কি এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে আমাদের ট্রেনিং, ভ্যালিডেশন এবং টেস্টিং এই তিনটা ডাটাসেট কেন দরকার? মানে এই ডাটাসেটকে তিনটা পার্টিশনে ভাগ করা কেন দরকার? এটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো যেটা বললাম যে আমার নর্মালি যেটা হয়, আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থাকে, সেই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা হচ্ছে যত পার্সেন্ট ডাটা থাকবে তার 80% ডেটা দিয়েই বেসিক্যালি আমরা ওকে শেখাবো, যেটাকে আমরা বলবো ট্রেনিং ডেটা। আর 20% ডেটা দিয়ে আমি ওকে টেস্ট করবো, যেটাকে আমরা বলি টেস্টিং ডেটা। তো এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। অনেকে যেটা করে 80-10-10 করে, মানে 80% ডেটা ফর ট্রেনিং, 10% ফর ভ্যালিডেশন, 10% ফর টেস্টিং। আবার কেউ করে 70 ফর ট্রেনিং,
15 ফর ভ্যালিডেশন অ্যান্ড 15 ফর টেস্টিং, অনেকভাবেই অনেকে করে। তো স্যার হ্যাঁ বলেন। স্যার তার মানে সহজ ভাষায় বললে স্যার, সাপোজ আমার কাছে 100টা পিকচার আছে স্যার, এর মধ্যে 80-20 মেথড যদি ইউজ করি স্যার, তার মানে 80টা পিকচার দিয়ে আমি এটাকে ট্রেন করাবো স্যার, আর 20টা পিকচার দিয়ে এটা টেস্ট করাবো, তাই তো স্যার? এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই। আচ্ছা, তো যারা আমি যদি ট্রেনিং ভ্যালিডেশন এবং টেস্টিং এর কনসেপ্টে যদি আপনাদের ক্লিয়ার থাকে, তো আমরা এখন একটা আজকে আমরা যে মডেলটা নিয়ে আজকে পড়াশোনা করব সেই মডেলটার নাম হচ্ছে আপনাদের কেএনএন, মানে কে নিয়ারেস্ট নেবার। এটা একটা সুপারভাইজড মেশিন লার্নিং মডেল, যেটা দিয়ে বেসিক্যালি আমরা ক্লাসিফিকেশন টাস্কগুলো খুব ইজিলি করতে পারি। অ্যান্ড আমরা হচ্ছে আহ, সেই অনুযায়ী কোনো একটা ইনপুট ইমেজ দিলে বা কোনো একটা ইনপুট ডেটা দিলে তার লেভেলটা কি হবে সেটা আমরা বলতে পারি। তো আজকের ক্লাসের অবজেক্টিভটা হচ্ছে কেএনএন বা কে নিয়ারেস্ট নেবার, এই মেশিন লার্নিং মডেলটা সম্পর্কে আপনাদের যতটুকু হাই লেভেল থেকে পসিবল সেখান থেকে আপনাদের আইডিয়া দেওয়া। কজ এখানে আমি যদি দেখি আপনাদের অনেক স্টুডেন্ট আপনারা ফার্স্ট ইয়ারে আছেন, অনেক সেকেন্ড ইয়ারে আছেন, অনেকে থার্ড ইয়ারে আছেন। সো ডেফিনেটলি এটা খুব স্বাভাবিক যে আপনাদের অনেকেরই হয়তো বা এই ধরনের টপিকগুলো ডিটেলস ম্যাথমেটিক্স জানার দরকার নেই বা আপনারা ম্যাথমেটিক্স জানেনও না। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু হাই লেভেল থেকে বলা যায়। আমি যদি চাইতাম এটাকে অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে নিয়ে যেতে পারতাম, বাট এটা কোনো বেনিফিট দিবে না আপনাদেরকে। আপনাদেরকে মানে ওই কেপেবল করবে না যে আপনারা কেএনএনটাকে অ্যাপ্লাই করে কোনো একটা কাজ করবেন। সো আমার টার্গেটটা হচ্ছে এখানে যারাই আছেন, সে সিভিল ডিপার্টমেন্ট থেকে হোক, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে হোক, সিএসসি হোক, মেকানিক্যাল হোক, যে ডিপার্টমেন্টে হোক, আপনারা যেন আজকে ক্লাসের পর কোনো একটা ডাটা সেট দিলে সেই ডাটা সেট থেকে কেএনএনটা চালাতে পারে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে অবজেক্টিভ। বিকজ কেএনএনটা তো অলরেডি ডেভেলপড। তো আমরা জাস্ট একটু বেসিকটা বুঝবো যে কেএনএন কিভাবে কাজ করে, কিভাবে ওকে আমি ওর ফাইন টিউন করতে পারি, অ্যান্ড কিভাবে ওকে আমি একটা নতুন ডাটা সেটের উপর অ্যাপ্লাই করতে পারি। এইটার উপরে আজকে বেসিক্যালি আমরা একটু দেখার ট্রাই করবো। তো ধরেন আমার কাছে যেটা আছে, আহ, কোনো একটা ইমেজ ডগ বা হর্স কিনা তার কিছু ধরেন নিউমেরিক্যাল ডেটা আছে, ইমেজ ডেটা না, নিউমেরিক্যাল ডেটা আছে। নিউমেরিক্যাল ডেটা জিনিসটা কি? ধরেন আমাকে বলা আছে যদি এজ হয় 3 বছর, ওয়েট হয় 150 গ্রাম বা 150 কোনো একটা ইউনিট, তাহলে সেটাকে আমি 150 কেজি, ডেফিনেটলি কেজি। তো সেটা হচ্ছে আমি বলবো হর্স। এরকম যদি ফিচার থাকে কোনো একটা জিনিসের, কোনো একটা ইমেজের, কোনো একটা প্রাণী, 3 হচ্ছে তার এজ, ওয়েটটা হচ্ছে 150 কেজি, তাহলে তাকে আমি হর্স বলে লেবেল করতেছি। সিমিলার ভাবে যদি 4 হয়, তার ওয়েট হয় যদি 120 কেজি, তাকে আমি হর্স বলতেছি। আর যখন ওয়েটটা কমে যায় মানে 90-তে চলে আসে, তখন সেটাকে আমি ডগ বলে লেবেল করতেছি। ধরেন এরকম আমার কাছে অনেক ডেটা আছে, যে ডেটার মধ্যে আমার কাছে এজ দেওয়া আছে, তার ওয়েটটা দেওয়া আছে, এন্ড এই এজ এবং এই ওয়েট হলে সে কি হর্স হবে না ডগ হবে, এইটা আমার কাছে দেওয়া আছে। এখন আমাকে র্যান্ডমলি ধরেন আস্ক করা হলো যে যদি এজ হয় 2, অ্যান্ড দেন হচ্ছে আমার, সরি, আমাকে র্যান্ডমলি আস্ক করা হলো ধরেন এরকম একটা ভ্যালু, যে ধরেন এজ হচ্ছে গিয়ে 2, অ্যান্ড আমার ওয়েট হচ্ছে 75, যেটা এটার মধ্যে নাই, এটার মধ্যে যেটা নাই, অন্য এজ হচ্ছে 2 আর ওয়েট হচ্ছে 75, তাকে আমি কি বলবো? তাকে কি আমি আসলে ডগ বলবো নাকি তাকে আমি হর্স বলবো? যদি আমাদের কাছে এরকম একটা প্রবলেম আসে সলভ করার জন্য, তাহলে সেটা আমরা কিভাবে সলভ করবো? মানে যেটা আসলে এই ডেটা সেটের মধ্যে নাই বাট আপনাকে নতুন করে দেওয়া হয়েছে, সেটা করার জন্যই বেসিক্যালি আমাদের আজকে যে কেএনএন মডেলটা সেটা আমরা শিখবো। তো প্রথমে আমরা যেটা করতে পারি, ধরেন আমাকে দেখি যে প্রথমে আমি হচ্ছে শুধুমাত্র এই হর্সটাকে প্লট করব। এজের রেসপেক্টে যদি ওয়েটটাকে আমি প্লট করি, এক্স অ্যাক্সিসে থাকবে আমার এজ, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার যদি ওয়েটটাকে আমরা দিয়ে দিই, তাহলে আমি এখানে অনেকগুলো পয়েন্ট পাবো, ডেটা পয়েন্ট, এইটা এইটা এরকম অনেকগুলো ডেটা পয়েন্ট পাবো। যে ডেটা পয়েন্টগুলো বেসিক্যালি আমাকে মানে ডিফাইন করবে যে এটা আসলে ডগ। সিমিলার ভাবে যদি আমি অন্যান্য মানে হর্সের জন্য মানে যদি ডেটাগুলোকে প্লট করতে চাই, আমি সেটাও করতে পারবো। তো এখানে দেখেন এই যে পার্পল কালারের যে পয়েন্টগুলো, এগুলো ইন্ডিকেট করে দিজ আর হর্স। আর ব্লু কালার বা স্কাই ব্লু কালারের যে পয়েন্টগুলো, ডেটা পয়েন্টটা আমাদের এই স্পেসের মধ্যে আছে, সেটা ইন্ডিকেট করে দিজ আর ডগ। তো আমার কাছে এই স্পেসের মধ্যে দুই ধরনের ডেটা পয়েন্ট আছে। এক ধরনের ডেটা পয়েন্ট হচ্ছে স্কাই ব্লু কালারের, যেটা আসলে মানে বলে যে এইখানে যে ইমেজ, এইখানে যে ফিচারগুলো আছে এই ফিচার দিয়ে আমি একটা ডগকে বোঝাই, আর এইখানে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো দিয়ে বেসিক্যালি আমি একটা হর্সকে বোঝাই। এখন আমাদেরকে একটা র্যান্ডম ডট দেওয়া হলো, এই যে দেখেন পার্পেল আর স্কাই ব্লু বাদে একটা র্যান্ডম ডট, মানে যেটা আসলে মানে হোয়াইট ডট। আপনারা কি দেখতে পাইতেছেন যে হোয়াইট ডটটা এখানে সবাই?
ইয়েস স্যার। এখন আমাদের যদি বলা হয় যে এই হোয়াইট ডটটা আসলে কে, এটা কি হর্স নাকি এটা আসলে ডগ, তুমি বের করে দাও। এটা যদি আমাদের কোয়েশ্চেন হয় যে আমাদের যদি এজ হয় 3 আর ওয়েট হয় 120, তো এখন আপনার চোখের দেখায় দেখে কি মনে হয় এটা আসলে কোন ক্লাসের মধ্যে পড়বে? স্যার হর্স। হর্সের মধ্যে পড়বে। তো এখন এটা তো আসলে মাত্র দুটো ডাটা, তো মাত্র 2D ডিমেনশনে আমি প্লট, 2D স্পেসে প্লট করতে পারছি, যার জন্য আমাদের বুঝতে অনেক ইজি হইতেছে। বাট যখনই এখানে তিনটা আরেকটা অ্যাক্সেস অ্যাড হবে তখনই আমাদের পক্ষে এত ইজিলি বোঝা যাবে না। বাট আমরা আমাদের বোঝার সুবিধার জন্য প্রথমে আমাদের সিম্পলিফাইড মেথোলজিতে বোঝার ট্রাই করব। আমরা কি করব, এই নতুন যে ডেটাটা আমার কাছে দেওয়া হয়েছে, এই যে এজ হচ্ছে 3 এবং ওয়েট হচ্ছে 12, এইটা থেকে বাকি যে ডেটা পয়েন্টগুলো আছে প্রত্যেকটা ডেটা পয়েন্টের আমি ডিস্টেন্স বের করব, প্রত্যেকটা ডেটা পয়েন্টের আমি ডিস্টেন্স বের করব। ধরেন এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এই ডিস্টেন্স বের করা কিন্তু আমাদের জন্য খুবই ইজি। x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, স্কোয়ার রুট। মনে আছে আপনাদের দুইটা মানে কার্টেশিয়ান মানে কার্টেশিয়ান স্পেসে যদি আমাদেরকে দুইটা পয়েন্ট দেওয়া থাকে x1 x2 আর y1 y2, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স আমি কিভাবে বের করতে পারি? মনে আছে না আপনাদের, যেটা আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে পড়ে আসছি? ইয়েস স্যার। তো আমি কি করব, আমি এই পয়েন্টের রেসপেক্টে সবগুলো পয়েন্টের ডিস্টেন্স আমি বের করব। দেখেন আপনারা বলেন তো, ডিস্টেন্স যত কম হবে তার মানে এই ডেটা পয়েন্টটা ওই ক্লাসের আন্ডারে যাবে না, নাকি ডিস্টেন্স সব বেশি হলে সেই ক্লাসের আন্ডারে যাবে? কি মনে হয় আপনাদের কাছে? আহ, স্যার এটা কোশ্চেন ছিল স্যার। স্যার এদিকে কি স্যার ক্যারেক্টারিস্টিক্স দেখে কি স্যার ইন্ডিকেট করা হবে না কি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে স্যার, নাকি স্যার ডিস্টেন্স দিয়েই এখন আমরা সলভ করে ট্রাই করতেছি স্যার? বেসিক্যালি ব্যাপার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখবো যখন আমাদের কাছে ইমেজ ডেটা থাকবে, বুঝতে পারছি? বা এক একটা মেশিন লার্নিং মডেল এক একভাবে সেটাকে ম্যাপ করে, কিন্তু কেএনএন ডিস্টেন্স দিয়ে করে। ক্লিয়ার? আমরা আজকে কেএনএনটা শিখতেছি, বুঝতে পারছি? ইয়েস স্যার। ও স্যার, না আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, এদিকে তো আমাদের যেহেতু এজ আর ওয়েট দেওয়া আছে স্যার, এক্ষেত্রে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে স্যার, যে এজ সাপোজ 2 3 যেটাই হোক, আর ওয়েটটা যদি বেশি হয় এটা আপনার হর্স ক্যাটাগরিতে পড়ছে। কারেক্ট, হ্যাঁ। 2 3 আপনার ডগ হলে ওয়েটটা কম, এটা ডগ ক্যাটাগরিতে পড়ছে স্যার। এই ক্ষেত্রে জাস্ট আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে যেহেতু এজ 2 সাপোজ আর ওয়েটটা বেশি, তাহলে এই ডিসিশনে আসা যায় যে এটা হর্স ক্যাটাগরিতে পড়ছে। আমি বলতে চাচ্ছিলাম স্যার, এটা কি এরকম এভাবে ইন্ডিকেট করা যায় স্যার, নাকি আপনার এখন যেটা আমি আপনাদেরকে মানে বললাম স্যার? যে এইখানে আসলে আমার ফিচার সংখ্যা মাত্র দুইটা, তো যার কারণে 2D স্পেস থেকে আপনি এগুলো দেখে বলতেছেন যে খুব ইজি। বাট ধরেন ডগ এবং হর্সের মধ্যে যদি আমি অন্যান্য ফিচার অ্যাড করে দিই, যে ওদের লেজ আছে কিনা, ওদের কয়টা পা, তারপর ওদের চোখ আছে কিনা, তারপর ওদের গায়ের রং কেমন, অনেকগুলো ফিচার যদি আমাকে অ্যাড করে দিই রিয়েল লাইফের ক্ষেত্রে, তখন কি আপনি এত ইজিলি বলতে পারবেন? নো স্যার। তো ওইটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে ডিস্টেন্সটা দেখতে হবে, বুঝতে পারছি? ইয়েস স্যার। স্যার এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর রাইট না, স্যার? স্ট্যান্ডার্ড প্রসিডিউর না, অনেকগুলো মডেল এক একভাবে এইটা বের করে। কেএনএন বের করে ডিস্টেন্স দেখে। আমি আবারও বলতেছি, আমরা এখন পড়বো কেএনএন। এটা একটা সুপারভাইজড মেশিন লার্নিং মডেল, যেটা কোন একটা ডেটা স্পেসের মধ্যে আননোন ডেটার ডিস্টেন্সটাকে মানে মেজার করার পরে যেই পয়েন্টগুলোর ডিস্টেন্স সব থেকে কম ও সেই পয়েন্টের আন্ডারে ওকে ফেলে, সেই ক্লাসের মধ্যে ওকে ফেলে। বুঝতে পারছি? এক একটা মডেল এক একভাবে কাজ করে। আজকে আমাদের স্টাডির মানে ফোকাস হচ্ছে কেএনএন পড়া, তাই আমরা কেএনএন এর মেথডোলজিটা বোঝার ট্রাই করতেছি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তো ধরেন আমি দেখলাম ওর থেকে এক ডিস্টেন্সে কে আছে, এই ধরেন এই পয়েন্টটা এক ডিস্টেন্সে যেটা আসে সেটা আসলে হর্স হয়ে যেতেছে। এটা আমি কিভাবে বের করছি? সিমিলার ভাবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার দিয়ে। আবার ধরেন আমি ওর থেকে 30 ডিস্টেন্সে আমি একটা দেখলাম সেটাও হর্সের মধ্যেই আছে। তো এরকম করে আমি দেখলাম যখন আমার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, ধরেন 30 থেকে বেশি হয়ে যাইতেছে, যেমন 30.016, 35 পয়েন্ট সামথিং বা এই ধরনের কোনো কিছু একটা, তো এই ক্ষেত্রে তখন পরবর্তীতে দেখতেছে আমার ডগ হইতেছে। তো ধরেন আমি যদি ওর ক্লোজেস্ট তিনটা নেবার নেই, যে আমার এখানে দেখেন এক ডিস্টেন্সে একটা নেবার আছে, 30 ডিস্টেন্সে একটা নেবার আছে, 30.016 এই ডিস্টেন্সে আরেকটা নেবার আছে। প্রথম দুইটা নেবার হচ্ছে হর্স, পরের নেবারটা হচ্ছে ডগ। এখন আপনারাই বলেন যদি আমি এখানে ভোটিং করি,
যে এই দুইটার মধ্যে তাহলে ও কার আন্ডারে পড়ে বা ও কার কাছাকাছি? আপনারাই বলেন, এর অ্যান্সার কি হবে? হর্স হবে না? যেহেতু তিনটা নেবারের মধ্যে দুইটাই আসলে হর্সের জন্য ভোট করতেছে। ক্লাসে যারা আছেন মাঝারুল বাদ দিয়ে আপনারা কি সবাই এই জি পয়েন্টটা স্যার, বুঝতে? হর্স হবে। হর্স জি হবে স্যার। না? সবাই একটু জি কাইন্ডলি একটু স্যার। রেসপন্স করেন, নাহলে আসলে আমি বুঝবো না যে আপনারা কি বুঝতেছেন কিনা। আমি আবার একটু বলি যে আমি যখন আসলে এই আননোন পয়েন্টের রেসপেক্টে প্রত্যেকটা ডেটা পয়েন্টের ডিস্টেন্স আমি বের করলাম, অ্যান্ড ডিস্টেন্স বের করার পর আমি প্রথম ক্লোজেস্ট তিনটা পয়েন্ট আমি নিলাম। দেখেন এখানে অনেক ধরনের ডিস্টেন্স বের করা যাবে, 1, 30, 30 পয়েন্ট সামথিং, 35 পয়েন্ট সামথিং, 80, 90, সবগুলো পয়েন্ট। এখানে পয়েন্ট আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অনেকগুলো পয়েন্ট আছে। তো অনেক ধরনের ডিস্টেন্স বের হবে। আমি কি দেখবো? আমি প্রথম তিনটা বা চারটা বা পাঁচটা ক্লোজেস্ট পাঁচটা নেবার আমি দেখব। এই ক্লোজেস্ট পাঁচটা নেবারের মধ্যে ম্যাক্সিমাম নেবার যেই ক্লাসের আন্ডারে যায়, তাহলে এই আননোন পয়েন্টটাও কি ওই ক্লাসের আন্ডারে যাবে না? একটা সিম্পল মেথোডলজি না এই জিনিসটা? জি Yes, স্যার। sir. Sir, just like democracy, majority wins. Yes, sir. হ্যাঁ। আচ্ছা, তো আমরা ম্যাথমেটিক্সের জিনিসগুলো ট্রাই করবো ম্যাথমেটিক্সের এক্সাম্পল দিয়ে বুঝতে। আচ্ছা, তো যাই হোক, আপনারা বাকি যারা আছেন ক্লাসে কাইন্ডলি একটু রেসপন্স করেন মাঝারুল বাদ দিয়ে। আপনারা কি বুঝতে পারছেন কে এর ব্যাপারটা? স্যার জি স্যার। আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো আপনারা এখন বুঝতেই পারছেন যে আমি প্রথমে কি করব, একটা আননোন ডেটা পয়েন্ট দেওয়া হলে সবার থেকে ডিস্টেন্স বের করে বলে দিব যে তুমি ক্লোজ তিনটা নেবার দেখো, এই তিনটা নেবারের মধ্যে কে কোন লেভেলে আছে। তো আমি দেখলাম দুইটা নেবারই হর্সে আছে, একটা ডগে আছে, তাহলে আমি এই আননোন ডাটাকে কি দিয়ে লেভেল করে দিব? ও হচ্ছে হর্সের আন্ডারে পড়ে, তাই না? তো এইভাবেই বেসিক্যালি, যেটা অ্যাজ ইউজুয়াল ইটস এ হর্স। তো আমরা এইভাবে আসলে হচ্ছে এই কাজটা করি। তো এই কাজটার জন্যই দেখেন এই সুপারভাইজড মেশিন লার্নিংটার নাম আসছে কি? কে নিয়ারেস্ট নেইবার। এখানে কে স্ট্যান্ডস ফর আপনি কয়টা নেইবার দেখে ওকে ক্লাসিফাই করবেন। ধরেন আমি এখানে তিনটা নেইবার দেখে ক্লাসিফাই করতেছি, তাহলে আমারটা কি হবে? 3 NN, মানে 3 নিয়ারেস্ট নেইবার দেখে আমি ওকে ক্লাসিফাই করতেছি। আবার যদি আমি চাইলে এখানে কে ভ্যালু বাড়াইতে কমাতে পারি, 5 দিতে পারি, 7 দিতে পারি, 9 দিতে পারি, 10 দিতে পারি। তার মানে 10টা নেবার দেখে 10টা নেবারের মধ্যে কয়টা নেবার আসলে হর্স, কয়টা নেবার আসলে ডগ, সেটা দেখেও ক্লাসিফাই করবে। এর জন্য এই সুপারভাইজ ক্লাসিফিকেশন মডেলটার নাম কে নিয়ারেস্ট নেবার। আপনারা কি বুঝতে পারছেন ওয়াই কে এন এন? এন্ড এখানে কে দিয়ে কি বোঝায় আর এন এন দিয়ে কি বোঝায়? কারো কোনো স্যার জি স্যার। জি স্যার। ওকে, তো এটা যদি আপনারা বুঝে যান, আপনারা একদম সর্বপ্রথম মানে একটা সুপারভাইজ মেশিন লার্নিং এর একদম ইনিশিয়াল জিনিসটা আপনারা বুঝে গেছেন। তো আমরা আজকে আর কোল্যাবে আমরা আসলে আর কোড আজকে থেকে করব না। আপনাদের আজকে থেকে আমরা হচ্ছে ক্যাগেলে কোডটা করব, ঠিক আছে? আমি আপনাদের সাথে এই নোটবুকটা শেয়ার করে দিব। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের আজকের অবজেক্টিভটা আসলে কি। অবজেক্টিভটা হচ্ছে, ধরেন ধরেন আমরা তো সবাই টাইটানিক মুভিটা দেখছি, তাই না? মাজরুল, আমি আসলে টার্মিনেটর দেখি নাই, বাট টাইটানিকটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। তো আমি ওইটা রেসপেক্ট একটু বলি। ধরেন টাইটানিক এর মধ্যে কি ছিল, এটা হচ্ছে একদম ওই যে আমরা বলি না, মানে কোডিং এর ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড, যেমন সবাই সবার আগে প্রিন্টএফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখে। তো এরকম ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে টাইটানিক এই ডাটা সেটের উপরে কোনো একটা মেশিন লার্নিং মডেল চালানো। তো এখানে কি হয়, আমার অনেকগুলো প্যাসেঞ্জারের ভ্যালু, মানে অনেকগুলো মানে যাত্রীর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে। টোটাল ধরেন আমার মনে হয় দেওয়া আছে কয়টা, দাঁড়ান, টোটাল মনে হয় আমার কাছে এখানে 800 মতো ভ্যালু আছে, 800 প্যাসেঞ্জারের ডাটা আমাদের কাছে দেওয়া আছে। তো আমরা কি করছি, আমরা অনেকগুলো ফিচার দেখছি প্রত্যেকটা প্যাসেঞ্জারে, যে তারা কোন ধরনের টিকিট ক্লাস নিয়ে ট্রাভেল করতেছিল। এখানে 1 স্ট্যান্ড ফর ফার্স্ট ক্লাস, 2 ফর সেকেন্ড, 3 ফর থার্ড। তাদের সেক্স, মানে তারা তারা কি মেল নাকি ফিমেল, এটাকে আমরা দেখতেছি। তাদের কত এইজের আছে, কোন এজ, সেটা আমরা দেখতেছি। তারপর তাদের কয়টা সিবলিং বা স্পাউস তাদের নিয়ে উঠছে কিনা, এই ভ্যালুটা আমরা চেক করব। তারপর তাদের কতগুলো প্যারেন্টস বা কতগুলো চিলড্রেন আছে, সেটা আমরা চেক করব। তাদের টিকিট নাম্বারটা আমরা দেখব। তারপর তাদের প্যাসেঞ্জারের ফেয়ারটা আমরা দেখব। তাদের কেবিন নাম্বারটা আমরা দেখব। অ্যান্ড তারা মানে এমবার্ক, মানে কোন পোর্ট থেকে তারা উঠছে, এটা কি যে সি, কিউ অ্যান্ড হচ্ছে এস, এই তিনটা পোর্টে কোন পোর্ট থেকে তারা উঠছে, এটা আমরা দেখব। এই এতগুলো জিনিস দেখে আমরা কি করব, ওকে বলবো সার্ভাইভাল একটা ক্লাস আমার মানে ওরা আমাদেরকে দিয়ে দিছে যে 0 ফর, মানে যদি একটা প্যাসেঞ্জারের ভ্যালু এরকম হয়,
তাহলে সে সার্ভাইভ করতে পারে নাই, আর 1 হলে সে সার্ভাইভ করতে পারছে। মানে একবার ডামি ডেটা বেসিক্যালি আমাদের কাছে দিয়ে দেওয়া আছে। আপনারা যদি দেখেন, ধরেন হচ্ছে ওভারভিউ যদি আমি আপনাদেরকে দেখাই, যে বেসিক্যালি আমাদের কাছে একটা ডেটা দেওয়া আছে। ওই ডেটাটার মধ্যে কি আছে, এরকম প্রত্যেকটা প্যাসেঞ্জারের এগেইনস্ট এরকম দেওয়া আছে, তার প্যাসেঞ্জার আইডি কত, সে কোন ক্লাসে ট্রাভেল করতেছে, তার নাম কি, তার সেক্স কি, তার এজ কত, তার সিবলিং কয়টা বা স্পাউস কয়টা, তার প্যারেন্টস আছে কিনা, তার টিকিটের ফেয়ার কত, তার কেবিন নাম্বার কত, সে কোথা থেকে উঠছে। এন্ড এই সব কিছুর ভিত্তিতে আমাকে একটা র্যান্ডম লেভেল দিয়ে দেওয়া হয়েছে যে ও কি সার্ভাইভ করবে কি করবে না। এরকম করে ওরা আমাদেরকে দুইটা ডাটা সেট দিয়ে দিছে। একটা হচ্ছে ওরা আমাদেরকে একটা ট্রেনিং ডাটা সেট দিয়ে দিছে। এই ট্রেনিং ডাটা সেটের মধ্যে কি, ট্রেনিং ডাটা সেটের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমাদের আহ, মানে কোন প্যাসেঞ্জার গুলো নিয়ে আমি মডেলকে ট্রেন করব সেই ইনফরমেশনটা দেওয়া আছে। আর তার রেসপেক্টে আমাকে বলছে যে তুমি ওই মডেল ওই ইনফরমেশনগুলো শিখে এই প্যাসেঞ্জারের জন্য আমাদেরকে প্রেডিকশনটা দিবা। তো আপনারা কি বুঝতে পারছেন যে টাইটানিক ডেটা সেটে আমাদের কাজটা আসলে কি, মানে কি করব বা আমাদের টার্গেট বা আউটপুটটা কি, এটা বুঝতে পারছেন আপনারা? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার 3-4 মিনিট আমার নেট চলে গিয়েছিল স্যার, মাঝখানে আপনি কি বলেছেন আমি এটা তো মানে থাকতে পারি না আর কি স্যার। আপনি একটু প্লিজ একদম শর্টে একটু রিভিউ আবার একটু বলতে পারবেন প্লিজ? আমি বললাম যে আমাদের টাইটানিক ডাটা সেটের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের দুইটা ডাটা সেট আছে, একটা হচ্ছে ট্রেন ডাটা সেট আর একটা হচ্ছে টেস্ট ডাটা সেট। তো প্রত্যেকটা ডাটা সেটের ক্ষেত্রে কি আছে, আমাদের কাছে ফিচার দেওয়া আছে, মানে তার নাম কি, সে কি মেল নাকি ফিমেল, তার এজ কত, তার কয়টা সিবলিংস আছে, তার টিকিটের নাম্বার কত, তার টিকিটের ফেয়ার কত, সে কোন কেবিনে আছে। অ্যান্ড তার রেসপেক্টে আমাদের বলে দেওয়া আছে সে কি বাঁচবে কি বাঁচবে না, মানে সার্ভাইভালটা কি 0 নাকি 1। তো আমাদের এরকম ট্রেন ডাটা দেওয়া আছে, এবং তার পরবর্তীতে এইটা দিয়ে আমি মডেলকে ট্রেন করাবো। ট্রেন করার পর এই টেস্ট ডাটা সেটের উপর আমি ওকে প্রেডিকশন নিব যে এই প্যাসেঞ্জারগুলোর জন্য আমাকে বলে দেওয়া যে এই প্যাসেঞ্জাররা কি বাঁচবে কি মরবে, এরকম একটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বাকিরা আপনারা কি বুঝতে পারছেন যে টাইটানিক ডেটা সেটের ক্ষেত্রে আমাদের কাজটা কি, মানে আমরা কি করবো এন্ড আমাদের কি নিতে হবে? जी सर। জি স্যার, Yes, sir। বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যেটা বললাম, আপনারা এটাকে একটা স্মল অ্যাসাইনমেন্টের মতো করে দেখেন। মানে তাহলে আপনাদের জন্য হবে কি, ইজিলি আপনারা বুঝবেন যে অন্য ডাটা সেটের ক্ষেত্রে আপনি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন। তো আপনারা যেটা করবেন, ক্যাগেলে যাবেন। ক্যাগেল একটা হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং করার জন্য একটা মানে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনারা চাইলে ফ্রি রিসোর্সেস ইউজ করতে পারবেন। মানে ওদের অনেক ডেটা সেট ওরা দিয়ে রাখে নিজেদের প্র্যাকটিস করার জন্য বা রিসার্চ করার জন্য। অ্যান্ড অনেক কোডও এখানে দেওয়া থাকে, সেই কোডগুলো দেখে দেখে আপনারা শিখতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এখানে কোনো কোড করতে চান নিউ নোটবুক নিয়ে, ধরেন আমি কোনো একটা ডাটা সেট সিলেক্ট করলাম। এক্সাম্পল দিয়ে বলি কিভাবে ওপেন করবেন। ধরেন আমি সিলেক্ট করলাম যে আমি টাইটানিক ডাটা সেটের উপর কাজ করব, বা এরকম ধরেন এই যে এভাবে যদি আমি বলি, এই যে দাঁড়ান, ধরেন আমি প্রথমে টাইটানিক সার্চ করে টাইটানিক ডেটা সেটের কাছে আমি গেলাম, ধর এইভাবে টাইটানিক। তো এইখানে যাওয়ার পর কি হবে, আপনি যদি কোডে যান, কোডে যাওয়ার পর কি করতে হবে, আপনাকে নিউ নোটবুক ক্রিয়েট করতে হবে। এই নিউ নোটবুক ক্রিয়েট করা হলে কি হবে, ও আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে, যে পেজের ইনপুটে অটোমেটিক আপনার এই টাইটানিক ডাটা সেটটা দেওয়া থাকবে। যে দেখেন, অটোমেটিক এখানে আপনার টেস্ট আর ট্রেন এই সিএসভি ফাইলটা চলে আসবে। অ্যান্ড আপনাকে এটা ব্রাউজারে রান করলেই হবে, এটার জন্য আপনার লোকাল কোনো রিসোর্সের দরকার নাই। কজ আপনি এখানে একটা সেশন স্টার্ট করতে পারবেন, যেটার হচ্ছে মানে আপনাকে অনেক ভালো সিপিইউ দিবে। ধরেন সিপিইউটাও ভালো, র্যামও আপনি হচ্ছে প্রায় 30 জিবির মতো র্যাম পাবেন। তারপর ধরেন হচ্ছে আপনার জিপিইউ থাকবে এরকম। আপনি অনলাইনে কোল্যাবের মতো রিসোর্সেস আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড কোল্যাবের থেকে এইটার রিসোর্সের সময় বা হচ্ছে পাওয়ার দুইটাই অনেক বেশি। তো আপনি যদি চান যে না আপনার আসলে জিপিইউ লাগবে, তো এখানে দেখেন 2টা জিপিইউ পর্যন্ত আপনি একবার অ্যাক্সেস করতে পারবেন। তো ক্যাগেল এই জন্য অনেক বেটার ওই ধরনের কাজগুলো করার জন্য। তো আমি কি করলাম, প্রথমে টাইটানিক ডাটা সেটের পেজে গিয়ে নতুন একটা নোটবুক আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা দেখবো যে অটোমেটিক আমার এখানে এই যে ট্রেন সিএসভি এবং টেস্ট সিএসভিটা চলে আসছে। তো আমি দেখি প্রথমে কি করতে হবে আমাকে, আমার ডেটাগুলোকে প্রসেস করার জন্য নামপাই দরকার, ডেটা ফ্রেম বানানোর জন্য প্যান্ডাস দরকার, মেশিন লার্নিং মডেলগুলোকে ইম্পোর্ট করার জন্য আমার সাইকিট লার্ন বা এসকে লার্ন দরকার। আমি সিম্পলি আগে এইটাকে যদি রান দিই, এটা আপনাদের দেখবেন অটোমেটিক হয়ে যাবে। যদি কোনোটা না থাকে, আপনার জাস্ট পিপ ইনস্টল এখানে দিলেই সেই পাইথন প্যাকেজগুলো এখানে ইনস্টল হয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে যে আমি দেখবো যে আমার ডাটা সেটগুলো দেখতে আসলে কিরকম।
তো প্যান্ডাসে তো আপনারা আগের দিন ক্লাসে দেখছেন কোন একটা সিএসভি ফাইল আমি কিভাবে লোড করি, যে pd.read.csv, আপনার সিএসভি ফাইলের লোকেশনটা আপনি এখানে দিবেন। এটা দেওয়ার ওয়ে হচ্ছে আপনি যে এখান থেকে যদি কপি ফাইল পাথ যান, তাহলে আপনার এই যে এই ফাইল পাথটা আপনার সিম্পলি কপি হয়ে যাবে। আপনি তারপর ডাবল ইনভার্টেড কমার মধ্যে আপনার এই ফাইল পাথটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, সিমিলার গোস ফর যে আপনি টেস্ট ডাটা যেটা আছে সেটাকে যদি আপনি কপি পাথ করেন, দেন আপনার টেস্ট সিএসভি ফাইলটাও আপনি ডাটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসতে তাহলে এই লাইন দিয়ে বেসিক্যালি আমি আমার ডাটাটাকে লোড করতেছি। লোড করার পর আমি সিম্পল একটা প্রি প্রসেসিং স্টেপ দিব, সেটা হচ্ছে কি এফ ফিল। এফ ফিল মানে ফরওয়ার্ড ফিল। ফরওয়ার্ড ফিল মানে কি, কোনো ভ্যালু যদি মিসিং থাকে তাহলে সেই ভ্যালুটা তার ইমিডিয়েট ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারছি? এটাকে বলা হয় এফ ফিল। এটা না করলেও সমস্যা নাই, বাট করলে ভালো। সব সময় করলেই হবে না। এটা আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, অ্যান্ড দেন আমি কি করব, আমি প্রথম দুইটা প্যাসেঞ্জারের সব ধরনের ইনফরমেশনগুলো দেখবো। এই জন্য ডিসপ্লে ডিএফ ডট হেড টু, মানে ডিসপ্লে করলে আপনি প্যান্ডাসের ডেটা ফ্রেমটা দেখতে পারবেন। আর ডিএফ ডট হেড টু এটা দিয়ে আমি কি করবো, আমি প্রথম দুইটা প্যাসেঞ্জারের সব ইনফরমেশনগুলো দেখবো। তো আপনি যদি এটাকে রান দেন, সিম্পলি আপনার কি হবে, আপনার ট্রেন ডাটা সেটের প্রথম দুইটা প্যাসেঞ্জারের ইনফরমেশন চলে আসবে, আর টেস্ট ডাটা সেটের প্রথম দুইটা প্যাসেঞ্জারের মানে ইনফরমেশন চলে আসবে। তো আমি কি দেখতে পাইতেছি, প্যাসেঞ্জার আইডি দেওয়া আছে, সে কোন ক্লাসে ট্রাভেল করতেছে, তার নাম কি, তার সেক্স কি, তার এজ কি, তার সিবলিং কয়টা, প্যারেন্টস আছে কি নাই, টিকিট নাম্বার কত, ফেয়ার কত, সে কোন স্টেশন থেকে উঠছে, এস ফর একটা একটা স্টেশন, সি ফর আরেকটা স্টেশন। এই ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং তার রেসপেক্টে আমার কি সার্ভাইভড এই একটা নতুন কলাম দেওয়া আছে। এই কলামটা কি বলতেছে, জিরো, মানে এই প্যাসেঞ্জারটা সার্ভাইভ করতে পারে নাই, এই প্যাসেঞ্জারটা সার্ভাইভ করতে পারছে। টেস্টের ক্ষেত্রে দেখেন হুবহু সবই দেওয়া আছে, শুধুমাত্র সার্ভাইভড এই কলামটা নাই, কজ এই কলামটাই আপনাকে প্রেডিক্ট করতে হবে, আপনি জানেন না। তো এই জন্য টেস্টের মধ্যে বেসিক্যালি আমাদের সার্ভাইভড এই এই ক্লাসটা মানে এই জিনিসটা আমার টেস্টের মধ্যে থাকে না। বুঝতে পারছি? এটা যারা কম্পিটিশন যারা লঞ্চ করছে তাদের কাছে এই ডাটাটা আছে, আপনার মডেলের ভ্যালু এবং ওদের মডেলের ভ্যালু দেখায় ওরা মিল করে দেখবে যে আপনার মডেল কতটা ভালো শিখতে পারছে। সেই জন্য টেস্টের মধ্যে আমার এই সার্ভাইভড এই কলামটা নাই। এই সেলের সবটুকু আপনারা বুঝতে পারছেন, এই যে এই সেল পর্যন্ত সবাই? কাজটা বুঝি নাই আবার একটু বলেন। স্যার, এফ ফিল এর কাজটা বুঝি নাই। এফ ফিল আচ্ছা, এফ ফিল হচ্ছে ফরওয়ার্ড ফিল। ফরওয়ার্ড ফিল মানে জিনিসটা কি বোঝায়, ধরেন আপনার কাছে এই যে দেখেন, ধরেন আমি যদি বলি, ধরেন আমি যদি হেড 3 না দিয়ে ধরেন আমি যদি 5 দিই, ধরেন আপনার কাছে এই যে প্রথম প্যাসেঞ্জার, সেকেন্ড প্যাসেঞ্জার, থার্ড, প্রথম তিনটা প্যাসেঞ্জারের জন্য আপনার সিবলিং বা পার মানে কতগুলো প্যারেন্টস বা কতগুলো চিলড্রেন ছাড়া ভ্যালুগুলো দেওয়া আছে যে 1 1 0। কিন্তু ধরেন এই 4 নাম্বার প্যাসেঞ্জারে এসে এই ভ্যালুটা আপনার কাছে দেওয়া নাই, এই ভ্যালুটা ধরেন দেওয়া আছে এন নট এ নাম্বার। তো ফরওয়ার্ড ফিল কি করবে, তার ইমিডিয়েট ভ্যালু দিয়ে এটাকে রিপ্লেস করে দিবে। মানে কোনো ভ্যালু যদি মিসিং থাকে ও কি করবে, তার ইমিডিয়েট ভ্যালু দিয়ে সেটাকে মিসিং করে দিবে প্রত্যেকটা কলমের জন্য। ধরেন আপনার আহ, মানে প্যারেন্ট মানে ধরেন কোন ক্লাসে আপনি ট্রাভেল করতেছেন এই ইনফরমেশনটা এই প্যাসেঞ্জারের জন্য নাই, এটা নট এ নাম্বার দেওয়া বা জিরো দেওয়া। তো তখন কি করবে, এই 3 দিয়ে এটাকে রিপ্লেস করে দিবে। বুঝতে পারছি? মানে ফরওয়ার্ড ফিল মানে ইমিডিয়েট, যে জি ফিল স্যার। any missing values in the data with past value, মানে ইমিডিয়েট পাস্ট ভ্যালু দিয়ে সেটাকে রিপ্লেস করে দিবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো দেখেন এখানে তো অনেক ধরনের যেমন নাম আছে, তারপরে তার অনেক ধরনের ইনফরমেশনই তো বেসিক্যালি আছে। তো এখান থেকে আমি কি করতে পারি, আমরা ফিচারটাকে সিলেক্ট করতে পারি। যে দেখেন আমি আসলে নাম নিয়ে আমার কোনো কাজ নাই, আর এই জন্য আমি কি নিব, সে কোন ক্লাসে ট্রাভেল করতেছে, দিস কুড বি এন ইম্পর্টেন্ট ইনফরমেশন। যে বিজনেস মানে ফার্স্ট ক্লাস হলে তার বাঁচার চান্স বেশি, কজ সেই কেবিনটা ভালো থাকবে, সেখানে হয়তো বা কোনো এক ধরনের সিকিউরিটি সেফটি মেজার থাকবে। তারপরে সে আসলে মেল না ফিমেল, কজ দেখা যাচ্ছে হয়তো বা মেল থাকলে হয়তো বা সে সাঁতার জানবে, বা জাস্ট বললাম আর কি, এরকম যদি হয় তাহলে এটাও তার সার্ভাইভাল রেটের উপরে ইফেক্ট করবে। তারপর ধরেন আমার কাছে মনে হলো এজ, যদি সে খুব বেশি বয়স্ক হয় তাহলে তো তার বাঁচার কোনো চান্সই নেই, সে এমনি মারা যাবে। সো এই জন্য আসলে এজটাও দেখবো যে আমাকে সে কোন এজ, এই ফিচারটা আমাদের জন্য দরকার। তারপর ধরেন নাম্বার অফ সিবলিং, নাম্বার অফ স্পাউস, নাম্বার অফ প্যারেন্টস, নাম্বার অফ চিলড্রেন, এটাও ম্যাটার করে। ধরেন কারো কাছে শুধুমাত্র সে একা আসছে, তো তার পক্ষে কিন্তু সার্ভাইভ করাটা ইজি, কোনো একটা বোটে কোনো একটা কোনাতে সে উঠে গেল। বাট ধরেন
তার সিবলিং আছে বা তার স্পাউস আছে, তার প্যারেন্টস আছে, তার চিলড্রেন আছে, সে কি করবে? আগে তাদেরকে বাঁচাবে। সো সে নিজে মরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই জন্য এই দুইটা ফিচার আমাদের জন্য দরকার। সে কোন ধরনের ফেয়ার, মানে সে কি খুব দামি একটা কেবিনে উঠছে নাকি কম দামি কেবিনে উঠছে, এটাও ম্যাটার করে। আর লাস্ট হচ্ছে সে কোন স্টেশন থেকে উঠছে। আপনারা যদি টেসলা নিয়ে একটা মানে টেসলা নিয়ে যদি একটা ইয়ে দেখেন, যে একটা ডকুমেন্টারি, তখন দেখবেন যে একটা পার্টিকুলার স্টেশনে সবাই মারা গেছে, বাট বাকি কয়েকটা পার্টিকুলার স্টেশনে মানুষজন বেঁচে গেছে। তো সে কোন স্টেশন থেকে উঠছে এইটাও আসলে একটা মানে ম্যাটার করে। তো আমার ইনপুট ফিচারে থাকবে এই ধরনের ভ্যালুগুলো, আর আমার টার্গেট হচ্ছে এইখান থেকে সার্ভাইভ, মানে এই ভ্যালুটা প্রেডিকশন নাও, এই সার্ভাইভ 0 1 নাকি 1, এই ভ্যালুটা প্রেডিকশন নাও মডেল থেকে। এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি ফিচার্সের মধ্যে এই ভ্যালুগুলো রাখছি, আর টার্গেটের মধ্যে আমি সার্ভাইভ ভ্যালুটা রাখছি। তো আপনারা যখন নতুন কোনো ডাটা সেট নিয়ে কাজ করবেন, ধরেন সার্ভাইভ না দিয়ে এখানে দেওয়া আছে লেবেল, তো আপনাদের তখন কি করতে হবে? সার্ভাইভের জায়গায় এখানে দিতে হবে লেবেল। আর ফিচার ধরেন অন্য অন্য সময় আপনাদের ডাটা সেটের রেসপেক্টে যে ধরনের ফিচারগুলো দেওয়া থাকবে, সেই ফিচারগুলো আপনাদের এখানে এনলিস্ট করতে হবে। আর আপনি যদি এনলিস্ট না করেন, ও সব ধরনের ডাটা নিয়েই কাজ করবে। বুঝতে পারছেন আপনাদের এই জিনিসটা সবাই? জি স্যার। স্যার জি স্যার। বেসিক্যালি এখানে আপনি ফিচারটাকে ইম্পর্টেন্স দিয়ে, যে নাম দিয়ে আমার কোনো কাজ নাই, প্যাসেঞ্জার আইডি দিয়ে আমাদের কোনো কাজ নাই, কেবিন নাম্বার দিয়ে কোনো কাজ নাই, এই জন্য আমি এই তিনটা ফিচার বাদ দিয়ে দিছি সিম্পলি। আচ্ছা, ভালো কথা। তো এখন এর মধ্যে অনেকে, আমি একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতেছিলাম যে স্যার যেখানে আসলে মেল মানে সেক্সের যে ব্যাপারটা, মেল ফিমেল, এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে একটা স্ট্রিং ভ্যালু দেওয়া। আবার এমবার্কটা যে ব্যাপারটা, এটাও তো আসলে একটা নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে এসসি দেওয়া। বাকিগুলো কিন্তু নিউমেরিক্যাল, তার ক্লাস, তার এজ, তার সিবলিং নাম্বার, প্যারেন্টস নাম্বার, ফেয়ার, এগুলো কিন্তু সবই নিউমেরিক্যাল। বাট তার সেক্সটা আর তার সে কোন স্টেশন থেকে উঠছে, এটা তো আসলে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নাই, মানে হচ্ছে আপনার স্ট্রিং ভ্যালু দেওয়া। তো আমি কি করব? এটা একটা কোয়েশ্চেন না? যে এই ক্ষেত্রে তো আমি মডেলকে তো আর আমি নামই মানে এই মেল তো আর মডেল বুঝবে না, মডেল বুঝবে ভ্যালু, তাই কি না? তো এইটার জন্য যেটা করি, আমরা যেটা করতে পারি সেটা আমরা হচ্ছে কি ম্যাপ করতে পারি। ম্যাপ করতে পারি কিভাবে? সিম্পল একটা ম্যাপিং। যদি আমার এই এম বারটা যে ব্যাপারটা যদি এস হয়, সেটাকে আমি 0 দিয়ে ম্যাপ করব। যদি সি হয় তাহলে সেটাকে আমি 1 দিয়ে ম্যাপ করব। অথবা কিউ হলে আমি সেটাকে 2 দিয়ে ম্যাপ করব। এই ম্যাপিংটা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, অথবা আপনার মানে মানে হট এনকোডিং বলতে একটা প্রসেস এসকেলার অলরেডি আছে, যেটা এই ধরনের ভ্যালুগুলোকে, মানে স্ট্রিং নন নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে কোনো একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে ম্যাপ করে ফেলে। আবার দেখেন সেক্সের ক্ষেত্রে ব্যাপারটা আমি কি করলাম, মেল হলে আমি সেটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করব, ফিমেল হলে তাকে আমি 1 দিয়ে রিপ্লেস করব। তো এই ম্যাপিংটা আমি কিভাবে করব? ধরেন আমি একটা ফাংশন লিখলাম যে টেক্সট টু নাম্বার। তো আমার ডেটা ফ্রেমের মধ্যে এই এমবার্ড কলামের মধ্যে সবাইকে আমি ম্যাপ করব হচ্ছে আমাদের এই ডিকশনারি অনুযায়ী। তো এটা একটা ফাংশন লিখলাম, ফাংশনের আমার নাম দিলাম টেক্সট টু নাম। ফাংশনে আমার ইনপুট হবে কি আমার ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেমটাকে ইনপুট নিয়ে ওর এই কলামটার সবগুলো ভ্যালুকে ও ম্যাপ করবে এই ডিকশনারি অনুযায়ী। যেখানে ও এস পাবে সেটাকে 0 দিয়ে রিপ্লেস করে দিবে, যেখানে ও সি পাবে সেটাকে 1 দিয়ে, কিউ পেলে 2 দিয়ে। সিমিলার ভাবে সেক্সটাকে ও রিপ্লেস করবে এই ম্যাপিংটা দিয়ে, যে মেল হলে 0, ফিমেল হলে 1। এইবার যদি আমি আমার ডেটা ফ্রেমটাকে এই ফাংশন দিয়ে আমি চালাই দিই, অ্যান্ড দেন হচ্ছে যদি আমি আমাদের টেস্ট ডাটাকে ওই ফাংশন দিয়ে আমি পাস করি, অ্যান্ড দেন যদি আমি এটাকে রান দিই, তখন দেখেন আমার এমবারটা যে ব্যাপারটা, আচ্ছা দাঁড়ান আমি একটু কাজ করি, এইটাকে এখানে আগে দিই, তাহলে আপনারা বুঝতে ইজি হবে। দাঁড়ান, এটা আসলে স্ট্যান্ডার্ড স্কেলার হয়ে গেছে, তো যার কারণে ইস্যুটা হইতেছে। वो नजारा देखकर सेठ जी बहुत डर আচ্ছা আচ্ছা, বেসিক্যালি এটা হওয়ার কারণটা কি, আমি হচ্ছে যে এই ডাটা সেটের উপর একবার স্ট্যান্ডার্ড স্কেলিং চালাই দিচ্ছি, তো যার কারণে এই ইস্যুটা বারবার হচ্ছে। তো আপনারা তো বুঝতে পারছেন যে না, যে স্ট্যান্ডার্ড স্কেলার কেন সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি। বাট আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন না যে আমি কি করলাম, আমার স্ট্রিং ডেটাকে বা টেক্সট ডাটাকে আমি হচ্ছে নাম্বারে কনভার্ট করছি একটা ডিকশনারি দিয়ে ম্যাপ করে। এটা কি আপনারা বুঝতে পারছেন? স্যার জি স্যার। আচ্ছা, তো এরপরে স্যার, হ্যাঁ
ইন ইন সিম্পল টার্মস স্যার, এটা জাস্ট ফার্স্টে আমরা ডিফাইন করেছি যেটা ম্যাপিং আর কি স্যার, দেন এটা আপনার মডেলটাকে কনভার্ট করে ফেলেছি, রাইট স্যার? মডেল না, ডেটা ফ্রেমটা। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে স্যার। আচ্ছা, আমরা শুধু কোয়েশ্চেন হলে করি, কজ আসলে টাইম নেই তো, বাট যদি সিম্পলি আপনি বুঝে থাকেন তাহলে ওইটা নিয়ে আসলে সেকেন্ড টাইম ডাউট দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওকে স্যার। তো এখন ধরেন, স্যার প্রসেস ফাংশনটা নিয়ে আরেকবার একটু বলেন। আচ্ছা প্রসেসটা হচ্ছে কি দেখেন, এই যে আমি এখানে যেই ফিচারগুলো নিছি, যেমন তার ক্লাস নাম্বারটা কি, তার সে কি মেল নাকি ফিমেল, তার বয়স কত, তার সিবলিং এর সংখ্যা, তার প্যারেন্টস এর সংখ্যা, তার ফেয়ার কত, এবং সে কোন স্টেশন থেকে উঠছে, এমবার্কটা যে ব্যাপারটা। তো এখানে দেখেন দুইটা ভ্যালু কিন্তু নিউমেরিক্যাল না, টেক্সট ডাটা দেওয়া, একটা হচ্ছে সেক্স আর একটা হচ্ছে এমবার্ক, তাই না? এটা দেওয়া আছে মেল আর ফিমেল লেখা, এটা দেওয়া আছে SCQ দেওয়া, তাই কি না? এটাকে জি আপনি, স্যার। এখন আমি মডেলকে ধরেন এই ভ্যালুগুলো দিলাম নাম্বারে আর এই ভ্যালুগুলো টেক্সট, তাহলে কি মডেল বুঝবে? মেশিন লার্নিং মডেলগুলো কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, ওকে আপনাকে অলওয়েজই ইনপুট দিতে হবে কোনটা ম্যাথমেটিক্যাল ভ্যালু। বুঝতে পারছি? জি স্যার। তো এই জন্য আমি কি করলাম, আমি একটা ডিকশনারি ক্রিয়েট করছি। ডিকশনারি জিনিসটা তো আপনাদেরকে আমি পড়াইছি, সেটা কি, যখনই আমি এস দেখবো সেটাকে আমি 0 দিয়ে রিপ্লেস করে ফেলবো, আমি সি দেখলে সেটাকে আমি 1 দিয়ে রিপ্লেস করে ফেলবো, আমি কিউ দেখলে সেটাকে আমি 2 দিয়ে রিপ্লেস করে ফেলবো। সিমিলার ভাবে আমি যদি মেল দেখি আমি 0 দিয়ে রিপ্লেস করে দিব, আমি ফিমেল দেখলে সেটাকে আমি 1 দিয়ে রিপ্লেস করে ফেলবো। তার মানে কি হইলো, আমি টেক্সট ডাটাকে কিসে কনভার্ট করে ফেললাম? নিউমেরিক্যাল ডেটাতে। এখন এটা তো আমি ডিকশনারি করলাম, এটাকে অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, আমি একটা ফাংশন লিখলাম যে টেক্সট টু নাম, এটা ইনপুটে কি থাকবে, আমার ডেটা ফ্রেমটা থাকবে। ডেটা ফ্রেমটা ইনপুট দেওয়ার পর, আগে ক্লাসে তো আপনারা দেখছেন, ডেটা ফ্রেমের যে কোনো একটা কলামকেই আমি যদি অ্যাক্সেস করতে চাই, থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট মানে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমাকে সেই কলামের নাম লিখতে হয়। তো এখানে দেখেন আমার কলামের নাম হচ্ছে এমবার্ক। তো আমি যদি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এমবার্ক লিখি, তাহলে কি আমি এই কলামটাকে অ্যাক্সেস করলাম, তাই না? এই ওকে। অ্যান্ড দেন আমি কি করলাম, ডিএফ এমবার্ক আবার লেখার পর যদি ম্যাপ করি, এটা ওর মধ্যে ইনবিল্ড একটা ফাংশন ম্যাপ, যে ম্যাপ, ওকে। ম্যাপের ইনপুট কি, আপনাকে একটা ডিকশনারি ইনপুট দিতে হবে। ডিকশনারি ইনপুট মানে কি, এখানে যে কয়টা ইউনিক ভ্যালু আছে, সেই ইউনিক ভ্যালু রেসপেক্টে, যেমন এস একটা ইউনিক ভ্যালু, সি একটা হুম। ইউনিক ভ্যালু, কিউ একটা ইউনিক ভ্যালু, সেটা রেসপেক্টে কি হচ্ছে তার ভ্যালু কি। এস একটা কি, তার ভ্যালু হচ্ছে 0, সি একটা কি, তার ভ্যালু হচ্ছে 1, কিউ একটা কি, তার ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারছি? জি অ্যান্সার স্যার। এইটা ক্লিয়ার? ওকে স্যার, বুঝতে পারছি। তো আরো অনেক ধরনের প্রি প্রসেসিং করা যায়, আমি জাস্ট আপনাদেরকে একটা দেখালাম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। তো স্ট্যান্ডার্ড স্কেলার জিনিসটা কি, দেখেন একটা জিনিস খেয়াল করে, যে প্যারেন্টের ক্লাস এই ভ্যালুগুলো যেমন 3, 0, 1, এই ধরনের ভ্যালুগুলো তো আসলে আপনার অনেক ছোট, তাই না? যে পি ক্লাস, তারপর হচ্ছে এখন তো মেল ফিমেলও 0 1 দিয়ে রিপ্লেস হয়ে গেল, এম বাক্টর 0 1 দিয়ে রিপ্লেস হয়ে গেল, সিবলিং নাম্বার প্যারেন্টসের নাম্বার এটাও 0 1 দিয়ে রিপ্লেস হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এজটা আর ফেয়ারটা, এটা কিন্তু আসলে অনেক ভ্যারি করে। মানে কারো কারো ফেয়ার 53, কারো কারো এজ ধরেন 100। তো এই ভ্যালুগুলোর ইম্প্যাক্ট কি, প্রেডিকশনে বেশি হয়ে যাবে না কম্পেয়ার টু তার কোন ক্লাসে আছে, তার কয়জন সিবলিং আছে, কয়জন প্যারেন্টস আছে, কোন স্টেশন থেকে উঠছে তার থেকে। তার মানে এই যে এই দুইটা কলাম, এজ আর হচ্ছে আপনার ফেয়ার, এই দুইটার ইম্প্যাক্ট বা এই দুইটার ইনফ্লুয়েন্স কি বেশি হয়ে যাবে না কম্পেয়ার টু আদার্স, যেহেতু এদের ভ্যালুটা বেশি? জি স্যার। তো এই ধরনের প্রবলেমগুলোকে ট্যাকেল করার জন্য আমরা যেটা করি, আমরা স্ট্যান্ডার্ড স্কেলার করি। স্ট্যান্ডার্ড স্কেলার একটা প্রি প্রসেসিং ফাংশন, যেটাকে আমরা ইম্পোর্ট করি sklearn থেকে, যে ফ্রম sklearn ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার। তো দেন আমাকে এই স্ট্যান্ডার্ড স্কেলার একটা ফাংশনটাকে ডিফাইন করতে হয়, সিম্পলি জাস্ট স্ট্যান্ডার্ড স্কেলার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপর কি এইটার মধ্যে আমি আমার ডেটা সেটটাকে পাস করি ওই ফিচারগুলো দিয়ে। স্ট্যান্ডার্ড স্কেলার কি করে, স্ট্যান্ডার্ড স্কেলার হচ্ছে আপনার কোনো একটা ডাটাকে তার মিন থেকে, মানে কোনো একটা ডাটা সেটকে ধরেন আমি 45 বা 34, এই এজ ডাটাগুলোর ও একটা মিন নিবে। ধরেন আপনার এখানে 5টা এজ আছে, তো 5টা এজকে যোগ করে ও সেটাকে এটা অ্যাভারেজ করবে, 5 দিয়ে ভাগ করবে, তাহলে অ্যাভারেজ এজ বের হয়ে গেল। এইবার কি করবে, ও প্রত্যেকটা থেকে এই অ্যাভারেজটাকে ও বিয়োগ করবে, অ্যাভারেজটাকে বিয়োগ করে ওদের স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ করবে। এটা কি বলা হয় স্ট্যান্ডার্ড স্কেলার। আমি যদি আপনাদেরকে ইকুয়েশনটা দেখাই, এই যে দেখেন স্ট্যান্ডার্ড স্কেলের কাজটা কি করে, সরি এটা না, এই যে এটা,
এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড স্কেলারের ফাংশন। সেই জিনিসটা কি, যে কোনো একটা ডাটার জন্য ও কি করে, এখানে এই যে মিউ এটা হচ্ছে আমার মিন, আর সিগমা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ও কি করে প্রত্যেকটা ডাটা পয়েন্টকে তার মিন দিয়ে ভাগ করে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে, যার কারণে আমার প্রত্যেকটা ডেটা পয়েন্ট 0 থেকে 1-এর মধ্যে চলে আসে। তো এই যে দেখেন আমি যখন স্ট্যান্ডার্ড স্কেলার করলাম, স্ট্যান্ডার্ড স্কেলার করার পরে যদি আমি এটাকে প্রিন্ট দিই, এখন দেখেন আমার কিন্তু আপনার হচ্ছে এজ থেকে শুরু করে আপনার এজ, তারপরে হচ্ছে তার প্যারেন্টসের সংখ্যা থেকে শুরু করে এভরিথিং আপনার কি চলে আসছে, -1 থেকে 1-এর মধ্যে চলে আসছে। এই জিনিসটি কিন্তু বেসিক্যালি আমরা চাইছিলাম যে এখন প্রত্যেকটা কলামের ভ্যালুটা ইকুয়াল। কোনো একটা কলাম আসলে বেসিক্যালি আমাদেরকে বেশি ইনফ্লুয়েন্স করবে না। এজ এর ভ্যালু যেমন দেখেন -0.5 হয়ে গেছে, আগে ছিল 34, 0.5, -0.2, 0.3 এত। আবার দেখেন ফেয়ারটাও আগে -0.5, 0.7, মানে মিনিমাম ভ্যালু হবে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। এর মধ্যে এজ, তারপরে সেক্স, পি ক্লাস, সিবলিং বা স্পাউস সবগুলা ম্যাপ হয়ে যাবে। তো এই কাজটা করার জন্যই বেসিক্যালি আমরা এই স্ট্যান্ডার্ড স্কেলার ফাংশনটার মধ্যে ওকে ট্রান্সফর্ম করে দিছি। বুঝতে পারছি আপনাদেরকে এই কাজটা কি? জি স্যার। না করলেও কোনো সমস্যা নেই। কিভাবে করবেন, প্রথমে স্ট্যান্ডার্ড স্কেলারটাকে আমি ইম্পোর্ট করলাম, সেটাকে আমি ডিফাইন করলাম। এবার আমার ডেটা ফ্রেমে যতগুলো ফিচার আছে সবগুলো ফিচারকে আমি ফিট ট্রান্সফর্ম করব এই প্রি প্রি মানে কি স্ট্যান্ডার্ড স্কেলার। আপনি আগে ওই অবজেক্টটা ডিক্লেয়ার করে নিতে হয়, তিনি অবজেক্টের মধ্যে ফিট ট্রান্সফর্ম করতে হয় এই আমার ডেটা সেটের ফিচারগুলোকে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা কি করলাম, আমাদের ডেটাগুলোকে আমি স্ট্যান্ডার্ড স্কেলার করে ফেলাম। এটা আমাদের মডেলের প্রেডিকশনটাকে ভালো করার জন্য, নাথিং এলস। আপনারা স্ট্যান্ডার্ড স্কেলার করেও দেখতে পারেন, না করেও দেখতে পারেন, দেখবেন যে আসলে রেজাল্ট খুব একটা ভালো আসে না। এই জন্যই স্ট্যান্ডার্ড স্কেলার করাটা দরকার। আবার সব ক্ষেত্রে করলেও হবে না, এটা ভ্যারি করে। তো ওই যে আপনাদেরকে স্লাইডে দেখাইছি সেটা কি, আমাদেরকে ট্রেন টেস্ট স্প্লিট করতে হয়। তো এই কাজটা করার জন্য কি করতে হয়, আমরা এক্সকেলার্ন ডট মডেল সিলেকশন থেকে একটা ফাংশন ইম্পোর্ট করি যে আমাদের র্যান্ডমলি এটাকে স্প্লিট করে দেয়, ট্রেন টেস্ট স্প্লিট। তো এই ট্রেন টেস্ট স্প্লিটের মধ্যে আমরা কি দিই, আমরা আমাদের ডেটা ফ্রেমটাকে দিই এন্ড আমরা বলে দিই যে কতটুকু ডাটা তুমি সরায় রাখবা। যেমন আমি বলে দিছি টেস্ট সাইজ হচ্ছে 0.2, তার মানে এই ডিএফটাকে ও 80% রাখবে ট্রেনিং এর মধ্যে আর 20% ও রাখবে ভ্যালিডেশনের মধ্যে। আর এখানে একটা র্যান্ডম সিড দেওয়া আছে, এই সিড মানে কি, যতবারই আমি কোড রান দিব যে ডাটাগুলো ট্রেনিং ছিল প্রত্যেকবার ওই ডাটাগুলোই ট্রেনিং এ যাবে, যেন পরবর্তীতে আমাদের রেজাল্টটাকে রিপ্রোডিউস করতে ইজি হয়। বুঝতে পারছেন আপনারা এই পর্যন্ত সবাই? স্যার ডাটা সেট না দুটো আলাদা ছিল অলরেডি, টেস্ট আর ট্রেন, এটা আবার ভাগ করা লাগতেছে? একটা হচ্ছে আপনার টেস্ট, মানে যেটার উপরে আমরা কম্পিটিশনে যেটার আমরা ইনপুট দিব, বুঝতে পারছেন? এটা হচ্ছে কম্পিটিশনে ইনপুট দিতে হবে। আর আপনার মডেল শিখতেছে কিনা, মনে করেন আপনি যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, আপনি কি ফাইনালে তো কোয়েশ্চেন কি আসবে আপনি কি জানেন? জানেন না। বাট এর মধ্যে আপনাদেরকে ক্লাস টেস্ট নেই না আমরা, যে একটা পার্টিকুলার শেখানোর পরে যে এই সিলেবাসটা তুমি পরীক্ষা দাও, মানে তুমি ভালো করতেছো না খারাপ করতেছো দেখার জন্য। তো একটা তো হচ্ছে ফাইনাল এক্সাম, যেটা কোয়েশ্চেন আপনারা জানবেন না, আপনি সিলেবাস শুধু জানবেন। আর ক্লাস টেস্টে কিন্তু কি আমি জানি যে এইখান থেকেই কোয়েশ্চেন আসবে, এই এতটুকু সিলেবাসের মধ্যেই কোয়েশ্চেন আসবে, তাই না? বাট সেটা কিন্তু অনেক কম থাকে, অল্প পোর্শনে থাকে। বুঝতে পারছি? যেটাকে কি আমি ভ্যালিডেশন করি বেসিক্যালি। জি স্যার, বুঝতে পারছি। তো এইবার যেটা হচ্ছে যে আমি কি করব, যে আমি আমার এক্সিস্টিং যে ডাটা সেটটা আছে সেটাকে নিজস্বভাবে ভ্যালিডেশন করার জন্য আমি 80-20 রেশিওতে ভাগ করলাম। ভাগ করার পর আমাদের কাজ মোটামুটি শেষ, সিম্পল জাস্ট কয়েকটা লাইনের কোড। আপনারা এসকে লার্ন থেকে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ারটাকে ইম্পোর্ট করবেন, যে এসকে লার্ন ডট নেইবার্স কে নিয়ারেস্ট মানে কে নেইবার্স ক্লাসিফায়ার, এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর মডেলটাকে আমি ইনিশিয়ালাইজ করব। দেখেন যে মডেল ইকুয়ালস টু কে নিয়ারেস্ট মানে কে নেইবার্স ক্লাসিফায়ার, এটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। এইবার এই মডেলের মধ্যে আমি ফিট করব, ফিটগুলো কি করব, আমার ট্রেনিং ডাটা সেট ফিট করব। অ্যান্ড আমি ফিট করার সময় শুধুমাত্র আমি ফিচারটাকে নিব। আর ওর লেভেলটা কি হবে, লেভেলটা হবে আমাদের টার্গেট। এই টার্গেটটাও কিন্তু আমি দেখেন উপরে ডিক্লেয়ার করে আসছিলাম। টার্গেটটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে এটা দেখেন, টার্গেটটা হচ্ছে আমাদের শুধুমাত্র সার্ভাইভ যে ক্লাস, সার্ভাইভ যে কলাম, এইটাকে প্রেডিকশন নেওয়া। তো এর জন্য যেটা হয়েছে যে ইনপুটে থাকবে আমার ডেটা ফ্রেমের ফিচারগুলা, আর তাদের লেভেল হচ্ছে ওই সার্ভাইভ যে ভ্যালুটা সেটা। তো আমাকে একটা মডেলে ফিট করানোর সময় তার কি ইনপুট অ্যান্ড তার রেসপেক্টে কি আউটপুট আসা উচিত সেটা আমাদেরকে দিয়ে দিতে হয়। তো
তো আমাদের ইনপুট হচ্ছে আমাদের ফিচারগুলো ট্রেনিং ডাটা সেটের, আর আমার আউটপুট আসা উচিত ট্রেনিং ডাটা সেট টার্গেটগুলো। টার্গেট মানে হচ্ছে সার্ভাইভ যে ভ্যালুগুলো। এটা দিয়ে যদি আমি মডেলটাকে ফিট করি, মডেলটা ট্রেন হয়ে যাবে। ট্রেন হওয়ার পর মডেলটা থেকে আমি প্রেডিকশন নিতে পারবো। তো দেখেন এখন প্রেডিকশনটাকে আমি কিভাবে নিতেছি, মডেল ডট প্রেডিক্ট। অ্যান্ড এবার আমি একে প্রেডিকশন নিব কার ওপরে, এই যে আমাদের ভ্যালিডেশন যে ডাটা সেটটাকে আমি আলাদা করে সরায় রাখছিলাম তার ফিচারের ওপর ওকে আমি প্রেডিকশন করতে পারবো। যে তুমি তো শিখে গেছো ট্রেনিং ডাটা থেকে, এবার তুমি আমাকে প্রেডিকশনটা দাও এই ভ্যালিডেশন ডাটার ফিচারগুলোর ওপরে। তো ভ্যালিডেশন ডাটার ফিচারের উপর আমাকে যে প্রেডিকশনটাকে দিবে সেটা আমি নতুন একটা মানে ভ্যারিয়েবল স্টোর করবো, দ্যাট ইজ ওয়াই প্রেডিকশন। তাহলে এইবার আমি কি করব, এই ভ্যালিডেশন ডাটার যে টার্গেট ক্লাস আছে বা টার্গেট যে কলাম আছে সেই কলামের সাথে মিলাই দেখব যে এই প্রেডিকশনটা কতটা কাছাকাছি। অ্যান্ড দেন তার উপর আমি অ্যাকুরেসি স্কোরটাকে ক্যালকুলেট করব, যেটা আমি ইম্পোর্ট করছি এসকেলান থেকে। জাস্ট আমি চেক করব যে যেটা এখানে জিরো সেটা এখানে জিরো কিনা, যেটা এখানে ওয়ান সেটা এখানে ওয়ান কিনা। অ্যান্ড এরকম কতগুলো কেসে এটা এবং এটা মিলছে তার উপর জাস্ট একটা পার্সেন্টেজ বের করা। তো আমি যদি এটাকে রান দিই, দেখেন, ও আচ্ছা এখন আমার কাছে একটা দেখাইতেছে যে x contains not a number। আচ্ছা দাঁড়ান, এ দেখেন তাহলে আমার অ্যাকুরেসি চলে আসছে 81 পয়েন্ট সামথিং। তো মানে আমার 80টা কেসে আমার ভ্যালিডেশন ডাটা সেটে টার্গেট আর ওয়াই প্রেডিকশনটা সেম, 20টা কেসে আমার ভ্যালিডেশন ডাটা সেটে টার্গেট এবং ওয়াই প্রেডিকশনটা ডিফারেন্ট আসছে। তো এই জন্য আমি ওকে অ্যাকুরেসি 81 পয়েন্ট সামথিং বলতেছি। বুঝতে পারছেন আপনারা জিনিসটা? এই ব্লকটার মানে আপনারা বুঝতে পারছেন? স্যার লাস্ট ব্লকটা আবার হিট করলে ভালো হয়। আচ্ছা, তো আমাদের কাছে এখন যেটা হয়েছে যে আমাদের কাছে আমরা ডাটা সেটটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে আমাদের ট্রেনিং ডাটা, আর একটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন ডেটা। ট্রেনিং ডাটার মধ্যে আমার কিছু ফিচার আছে এবং তার রেসপেক্টে আমাদের টার্গেট আছে। ভ্যালিডেশন ডেটার ক্ষেত্রে আমাদের ফিচার আছে, তার রেসপেক্টে আমাদের টার্গেট আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মডেলটাকে ট্রেনিং ডাটা সেটের ওপর ট্রেন করায় ভ্যালিডেশন ডেটার ফিচারের ওপর ওর কাছ থেকে প্রেডিকশন নেওয়া। অ্যান্ড এই প্রেডিকশনগুলোকে আমি ভ্যালিডেশন ডাটার টার্গেটের সাথে কম্পেয়ার করে দেখব। উদ্দেশ্যটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন এটা করার জন্য আমরা সিম্পলি কি করব, আমরা নর্মালি হচ্ছে sklearn ডট নেইবার্স থেকে আমাদের knn যে ক্লাসিফায়ার সেটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর সেটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে। এইবার এই যে মডেলটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম, এই মডেলের মধ্যে আমাকে ট্রেনিং ডাটার ফিচার আর ট্রেনিং ডাটার লেভেলটাকে দিয়ে দিতে হয়। ও ওইখান থেকে বেসিক্যালি শেখা ট্রাই করে যে এই ফিচার হলে কি টার্গেট হওয়া উচিত, এই ফিচার হলে কি টার্গেট হওয়া উচিত, এইভাবে। তো মডেলটাকে আমি বেসিক্যালি ট্রেন করলাম এই লাইনটা দিয়ে, ট্রেনিং ডাটা সেট দিয়ে। দেখেন ট্রেনিং ডাটার ফিচারকে আমি ওর ইনপুটে দিলাম আর ট্রেনিং ডাটা টার্গেটটাকে আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে মডেলটা কি করলো, এই ফিচারের রেসপেক্টে কিরকম ভাবে আমাকে আউটপুট দিতে হবে সেটা শিখে গেল, তাই না? এইবার যেটা হয়েছে যে শেখা মানে যে মডেলটা শিখছে, লার্নের যে মডেলটা, সেই মডেল থেকে আমি প্রেডিকশন নিতেছি কার উপর বেস করে, এই ভ্যালিডেশন ডাটার ফিচারের উপর থেকে। তাহলে ও আমাকে কিছু প্রেডিকশন দিতেছে। এবার এই প্রেডিকশনটা কতটুকু কারেক্ট এটা আমি কিভাবে বুঝবো, এই ভ্যালিডেশন ডাটার মধ্যে যে টার্গেট সেট আছে সেই টার্গেট সেট অ্যান্ড এই ওয়াই প্রেডিকশন কতটুকু সিমিলার, সেটার উপর আমি বুঝতে পারবো যে ওর অ্যাকুরেসিটা আসলে কতটুকু। সেটা জাস্ট সিম্পলি আমি এই অ্যাকুরেসি স্কোর, এর একটা ফাংশন যেটা আমি এসকেলান থেকে ইম্পোর্ট করছি, ও জাস্ট মিলায় দেখে যে ভ্যালিডেশন ডাটা টার্গেট আর ওয়াই প্রেডিকশন এরা সেম অ্যাক্সিসে কতটুকু সিমিলার, মানে দেন সেই রেসপেক্টে ও আমাকে অ্যাকুরেসিটা বের করে দেয়। বুঝতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো দেখেন এই যে 81 এর কাছাকাছি আমাদের অ্যাকুরেসি চলে আসছে। তো এটাই কি আর কি অনেক কিছু করে বাড়ানো যায়। কেউ ডিফারেন্ট ক্লাসিফায়ার ইউজ করে, কেউ ডিফারেন্ট প্রি প্রসেসিং স্টেপ ইউজ করে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা একটা কে নিয়ারেস্ট নেবার চালাতে পারি। তো এই ছিল আজকের ক্লাস মোটামুটি। আমি স্যার এটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি, স্যার 100% কি হওয়া সম্ভব নাকি এটা ইম্পসিবল স্যার? 100% অ্যাকুরেসি কোনো মডেল দিলে সে আসলে বুঝতে হবে ও আসলে শেখে নাই, ও মেমোরাইজ করতেছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার, জাস্ট মানে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট এটা তো মানে প্লেস করতেছে এটা স্যার, তো এরকম। এটা আমাদের আপনাদেরকে পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো যে 3 ধরনের ফিটিং আছে, একটা হচ্ছে আন্ডার ফিট, ওভার ফিট আর হচ্ছে পারফেক্ট ফিট। তো ওভার ফিট যখন হয় তখন অ্যাকুরেসি এরকম অনেক বেড়ে যায়,
99 পয়েন্ট সামথিং এরকম। তো 99 পয়েন্ট সামথিং মানে ও কোনো কেসেই ও ভুল করতেছে না। তো এটা আসলে নিয়ারলি ইম্পসিবল, কজ তখন মানে ও ডাটাটাকে না শিখে ও জাস্ট মেমোরাইজ করতেছে। কারণ আপনাকে 10টা ইন্টিগ্রেশন দিলাম, আপনি ইন্টিগ্রেশনটা না শিখে খালি বললেন যে এই ইন্টিগ্রেশনে ম্যাথ দেখলে আমি রেজাল্টটা দিয়ে দিব এত, তখন আপনার ভ্যালিডেশন অ্যাকুরেসি বেড়ে যাবে না, যে আপনি মুখস্থ করে ফেলছেন। কিন্তু যখন আপনাকে আমি আনসিন কেস দিব, তখন কিন্তু আপনি খুব ড্রাস্টিক্যালি ফল করবেন। তো এইটা আর কি ফ্যাক্ট আর কি, বুঝতে পারছি? ইয়েস স্যার, তার মানে হচ্ছে, মানে ব্রড সেন্সে যদি বলি স্যার, মিডল পয়েন্ট হচ্ছে অ্যাকুরেট ভ্যালু স্যার। ঠিক আছে, নট হাই নট লো, ইন না, দ্য মিডল। এরকম কোনো কিছু না। টার্গেট তো হচ্ছে আমাদের অলওয়েজ অ্যাকুরেসি বাড়ানো, বাট সেই অ্যাকুরেসি বাড়ানো শিখে, নট মুখস্থ করে। আপনি যদি মেধাবী স্টুডেন্ট হন, আপনি ইন্টিগ্রেশন খুব ভালো মতো পারেন, এন্ড সেটা পেরে আপনি 99% অ্যাকুরেসি আনছেন, কোনো সমস্যা আছে? নো স্যার। এইটাই। কারো কোনো কোয়েশ্চেন রিগার্ডিং টুডেজ ক্লাস? বা আপনারা কি কিছুটা হলেও বুঝতে পারছেন যে কিভাবে আমাদের এমএল ডিএল কাজ করে, কিভাবে একটা ডাটা সেটের উপরে আমি একটা মেশিন লার্নিং মডেল চালাতে পারি? হয়তো বা এখানে অনেকেই আছেন যারা অনেক এক্সপেরিয়েন্স, অনেকে আছে অনেক থেকে আগে থেকে জিনিসগুলো পারেন। তো আমার টার্গেট অডিয়েন্স তারা ছিল না, আমার টার্গেট অডিয়েন্স ছিল যারা ফর দি ফার্স্ট টাইম দেখতেছে যে কিভাবে একটা এমএল মডেল চালানো যায়। অ্যান্ড আমি যতটুকু সিম্পলিফাইড ওয়েতে পারি চেষ্টা করছি অতটা সিম্পলিফাইড ওয়েতে আপনাদেরকে দেখানোর জন্য। সো যারা ওই অডিয়েন্সের মধ্যে যারা পড়েন, যারা ফর দি ফার্স্ট টাইম দেখতেছেন একটা এমএল মডেল কিভাবে ইম্পোর্ট করতে হয়, চালাতে হয়, তারা কি কিছুটা হলেও বুঝতে পারছেন যে কিভাবে আমি ডাটা সেটের মধ্যে ফিচারটাকে ডিফাইন করি, টার্গেট লেভেলটাকে ডিফাইন করি, অ্যান্ড দেন আমি সেটাকে মডেলের মধ্যে দিয়ে মডেলের থেকে প্রেডিকশন নেই, অ্যান্ড কে নিয়ারেস্ট নেবার কিভাবে কাজ করে? অ্যাটলিস্ট একটা হাই লেভেলে আইডিয়া কি আপনাদের তাদের কি হয়েছে এই আজকের ক্লাস থেকে? জি স্যার। ইয়েস স্যার। দুজনে রেসপন্স করতেছেন, এখন তো মাঝারও লাগতেছে না আপনি এবারে। বাকিরা কি বুঝতে পারতেছেন? স্যার জি জি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আমি ক্লাস রেকর্ডিং। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে ওটাই আহ, মানে আমাদের বেনিফিট, কজ যে এটা একটা এক্সট্রা ক্লাস। সো এইখানে মানে যদি আমরা ক্লাস করে না বুঝে তাহলে এটা সার্থকতা আসলে এভাবে থাকে না। আমিও দেখা যাচ্ছে বাইরে ক্লাসে, বাইরে আপনাদের ক্লাসের জন্য এভাবে প্রিপারেশন নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে এই কনসেপ্টগুলো বোঝানোর জন্য। টার্গেট কিন্তু আমাদের এইটাই যে আমরা সবাই মিলে জিনিসটা শিখবো। তো যারা আমরা আসি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা কাইন্ডলি কইরেন, কজ হয়তোবা আপনি এত ডিরেক্ট কোনো মানে আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখেন শিখতে পারবেন অবশ্যই, বাট কিছু সিলি কোয়েশ্চেন থাকে। আমি যখন শিখতেছিলাম কিছু সিলি কোয়েশ্চেন, তখন আমাদের হচ্ছে অনিম স্যার ছিলেন, তারপরে হচ্ছে এরকম আরো স্যার ছিলেন যাদেরকে আমি এই সিলি কোয়েশ্চেনগুলো করতে পারতাম। তো আমার শেখার প্রসেসটা অনেক রিগোরাস ছিল। তো এইটার জন্যই আপনাদের ওই জিনিসটাকে ফ্যাসিলিটেট করার জন্যই এইটা। সো আপনারা কাইন্ডলি কারো যদি কোনো সিলি কোয়েশ্চেন থাকে করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে চলে রিচ করতে পারেন। বাট জাস্ট মানে জাস্ট জিনিসটাকে জাস্ট র্যান্ডমলি সবাই জয়েন দিয়ে আসেন, টাকা দিয়ে ভর্তি হয়েছেন দেখে করতেছেন ওইভাবে না নিয়ে অ্যাটলিস্ট জিনিসটা একটু হাই লেভেলে অ্যাটলিস্ট বোঝার বা আইডিয়া নেওয়ার ট্রাই করে। ঠিক আছে? তো আজকে যদি আম, কোনো যদি কোয়েশ্চেন না থাকে আমি তাহলে এন্ড করে দিলাম। ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।